চ্যানেল ফানলিট উইথ অনুসুয়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্সি শেলির আরেকটা ওড টু এ স্কাইলার্ক। সো লেটস বিগিন উইথ দ্য টেক্সট। তাহলে টু এ স্কাইলার্কে প্রথমেই আগে আমরা পাবলিকেশন হিস্ট্রি এবং স্ট্রাকচারাল অ্যাসপেক্টসটা জেনে নেব। তাহলে টু এ স্কাইলার্ক এই কবিতাটা লেখা হচ্ছে ইন দ্য ইয়ার 1820 এবং পাবলিশও হচ্ছে একই বছরে 1820 সালে ইন দ্য ভলিউম প্রমিথিয়াস আনবাউন্ড এবং অ্যান্ড আদার পোয়েমস। ঠিক আছে, প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড আদার পোয়েমস এই কালেকশনে পাবলিশ হচ্ছে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওড টু দ্য ওয়েস্ট উইন্ডও কিন্তু সেম কালেকশনেই পাবলিশ হচ্ছে। তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক এই দুটো কবিতায় কিন্তু পাবলিশ হচ্ছে 1820 সালে ইন দ্য ভলিউম প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড আদার পোয়েমস। ওকে, এই কবিতাটা স্ট্রাকচারালি দিস পোয়েম হ্যাজ 21 স্ট্যান্জাস এবং এই 21টা স্ট্যান্জাতে এক একটা স্ট্যান্জাতে রয়েছে 5টা করে লাইন। তাহলে অল টুগেদার দ্য পোয়েম হ্যাজ 105 লাইনস। এই কবিতাটার রাইমিং স্কিম হচ্ছে এ বি এ বি বি এবং দ্য মিটার অফ দিস পোয়েম ইজ the first 4 lines are actually written in trochaic trimeter এবং the last line is written in iambic hexameter, যেটাকে আলেকজান্ড্রিন বলা হয়ে থাকে। তোমরা হয়তো ভাবছো যে এরকম একটা স্ট্রেঞ্জ এরকম প্যাটার্ন কেন রয়েছে রাইমের, তো সেটাও কিন্তু আমরা কবিতাটা পড়তে গিয়ে দেখতে পাবো কেন এটা রয়েছে। ওকে, সো লেটস বিগিন উইথ দ্য টেক্সট। Hail to the blithe spirit. So again this poem like Ode to the West Wind এই কবিতাটাও কিন্তু শুরু হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে, যেখানে কাকে সম্বোধন করা হচ্ছে, কাকে অ্যাড্রেস করা হচ্ছে স্কাইলার্ককে অ্যাজ হেল টু দি ব্লাইথ স্পিরিট। হেল মিনস ওয়েলকাম টু দ্য ব্লাইথ স্পিরিট। সো ব্লাইথ মানে হচ্ছে কি জয়ফুল স্পিরিট। তাহলে দ্য পোয়েট ইন দ্য ভেরি ফার্স্ট লাইন অ্যাড্রেসেস দ্য স্কাইলার্ক অ্যাজ এ জয়ফুল স্পিরিট। এখানে লক্ষ্য করে দেখো স্পিরিটের এজটা কিন্তু ক্যাপিটালে রয়েছে। কেন ক্যাপিটালে রয়েছে? বিকজ ফর দ্য পোয়েট, ফর শেলি, দ্য স্কাইলার্ক, পরের লাইনে তিনি বলছেন দেখো বার্ড দাও নেভার ওয়ার্ড। তার মানে পোয়েটের কাছে দিস ইজ নট এ বার্ড অফ এ ফ্লেশ অ্যান্ড ব্লাড আইডেন্টিটি। ঠিক আছে, তার মানে কবির কাছে স্কাইলার্ক কিন্তু একটা রক্ত মাংসের পাখি নয়। তাহলে হোয়াট ইজ দ্য স্কাইলার্ক ফর দ্য পোয়েট? দ্য স্কাইলার্ক স্ট্যান্ডস ফর পোয়েটিক ইন্সপিরেশন, for the divine joy, okay, the spontaneous overflow of powerful music and emotion. মানে এক কথায় বলতে গেলে যেটা the free flow of emotion, the free flow of imagination, of divine inspiration, okay, সেইটাকে কিন্তু পোয়েট দেখছেন as skylark. So for the poet the skylark stands for the ideal, the voice of beauty, that of romance, that of the ideal, that of the spontaneous, the eternal and the divine inspiration of all the poetic creation. Okay, যার জন্য স্কাইলার্ককে এখানে অ্যাড্রেস করা হচ্ছে অ্যাজ স্পিরিট। কীরকম স্পিরিট না, দ্যাট ইজ আ জয়ফুল স্পিরিট। তাহলে জয়ফুল স্পিরিট বলতে এই কনসেপ্টটা দেখবে শেলি পড়তে গেলে ইউ ক্যান সি দ্যাট শেলি ইজ ভেরি মাচ ইন্ডেটেড টু প্লেটো। তাহলে ব্লাইথ স্পিরিট এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে প্লেটোর ফিড্রাস থেকে। ওকে, প্লেটোস ফিড্রাস। এবং সেই জয়ফুল স্পিরিট নিয়ে বলতে গিয়ে এখানে যে গডেস অফ জয় তার নাম হচ্ছে ইউফ্রোসাইন। তাহলে ব্লিথ স্পিরিট এখানে আমরা অ্যালিউশন পাচ্ছি। কি কি অ্যালিউশন? প্লেটোর ফিড্রাস থেকে কনসেপ্টটা নেওয়া হচ্ছে অফ এ জয়ফুল স্পিরিট। আবার ব্লিথ স্পিরিট বলতে আমরা গডেস অফ জয় তার নাম হচ্ছে কি ইউফ্রোসাইন, তারও একটা অ্যালিউশন পাচ্ছি। তার মানে দেখো দুটো ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো that the goddess of joy again is a pagan connection. As I told you in my previous videos that the romantic poets were very much indebted to the pagan culture, especially that of the Greek culture, যেটাকে আমরা হেলেনিজমও বলে থাকি। প্রচুর পরিমাণে we can see that abounds within kids. প্রচুর পরিমাণে আমরা সেই হেলেনিজমের রেফারেন্স কিডস পড়তে গিয়ে পাবো। But that reference of the pagan culture of ancient Greece and Rome can also be found even in the other romantic poets. ঠিক আছে, তাহলে শেলির প্রথম লাইনেই হেল টু দি ব্লাইথ স্পিরিট বার্ড দাও নেভার ওয়ার্ড। তাহলে এই দুটো লাইনের মধ্যে উই ক্যান সি অ্যাপোস্ট্রফি অ্যান্ড অ্যালিউশন। ছবিটা দেখছো, ছবিটাতে তোমরাও ভাবছো কেন এখানে স্কাইলার্কের ছবি নেই? বিকজ দিস পার্টিকুলার পিকচার ইজ এ সিম্বলিক ওয়ান অফ দ্যাট অফ ইউফ্রোসাইন, দ্যাট ইজ দ্য
joyful spirit or the goddess of joy. See how she seems to be very content, very jovial, very meditative, এবং নেচারকে দেখো ইটস সো অ্যাবান্ডেন্ট, সো বিউটিফুল। এরকম একটা ছবি দেখলে মনেই হয় না পৃথিবীতে দুঃখের কোনো কারণ থাকতে পারে, তাই তো? দিস ইজ সো বিউটিফুল অ্যান্ড সিরিন। তাহলে স্কাইলার্ক যেন মনে হচ্ছে ইজ অ্যান এম্বডিমেন্ট মানে অফ অল দ্য জয়স, অ্যান্ড দেয়ারফর শি ইজ ইকুয়াল টু দ্যাট অফ ইউফ্রোসাইড। তাহলে বলছে দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট পোরেস তাই ফুল হার্ট। হেভেন অর নিয়ার ইট, এখানে স্কাই কথাটা কিন্তু পোয়েট অ্যাভয়েড করে দিচ্ছেন। কি বলছেন? হেভেন অর নিয়ার ইট। কেন বলছেন? দেখবে স্কাই কি তিনি ব্যবহার করছেন না, তিনি কিন্তু স্কাই শব্দটাকে ব্যবহার করবেন পরে, কিন্তু যখন স্কাই কথাটাকে তিনি কন্টেক্সচুয়ালাইজ করছেন উইথ দ্যাট অফ দ্য স্কাইলার্ক, তখন কিন্তু তিনি হেভেন ওয়ার্ডটাকে ইউজ করছেন ইনস্টিড অফ স্কাই, in order to give us a sense that the skylark is ideal. The skylark is an embodiment of the ideal. Skylark does not belong to this physical aspects, okay? যে physical aspect আমরা sky বলে থাকি, but the heaven actually gives us an aspect of some eternity, a place of joy, bliss, okay? যার জন্য sky এর পরিবর্তে heaven শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে বলছে from heaven or near it, মানে সেই হেভেন বা তার আশেপাশ থেকে স্কাইলার্ক কি করছে? পোরেস দ্য ফুল হার্ট, নিজের সমগ্র হৃদয় দিয়ে যেন সে তার গানটা গিয়ে চলেছে। ইন প্রফিউজ স্ট্রেনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, ওকে? আনপ্রিমেডিটেটেড, প্রফিউজ স্ট্রেনস, প্রফিউজ মানে কি? অ্যাবান্ডেন্স, স্ট্রেনস মানে কি? দ্য মিউজিক, কীরকম সে মিউজিকটা, ঠিক আছে? মিউজিক ইজ অ্যাবান্ডেন্ট, প্রফিউজ, স্ট্রেনস কীরকম না? আনপ্রিমেডিটেটেড। মেডিটেট মানে কি? রিফ্লেকশন, চিন্তা করা। প্রি মানে আগের থেকে, আন, ওকে? তাহলে দেখো আন মানে যেই মিউজিকটা আগের থেকে চিন্তা করেনি, তার মানে কি? দিস মিউজিক ইজ এ স্পন্টেনিয়াস ফ্লো অফ পাওয়ারফুল ইমোশন। তাহলে স্কাইলার্কের এই মিউজিকটা কি? ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন উইচ ইজ স্পন্টেনিয়াস, উইচ ইজ র্যাপচারাস। তার মানে কেন দেখো, ওয়াই দ্য পোয়েট ইজ অ্যাড্রেসিং স্কাইলার্ক? বিকজ অফ ইটস অ্যাবান্ডেন্ট ফ্লো অফ মিউজিক। তাহলে যেই স্পিরিটের মিউজিকটা এতটা অ্যাবান্ডেন্ট, তার মানে কি? দের ইজ নো রেস্ট্রেন্ট। তাহলে আমাদের থট প্রসেসে, এর আগের আমি ভিডিওতে ওয়েস্ট উইন্ড আলোচনা করতে গিয়ে বা কুবলা খান আলোচনা করতে গিয়ে বলেছি দ্যাট দ্য পোয়েট সামটাইমস দে টু গো থ্রু আ প্রসেস অফ পোয়েটিক ইনার্শিয়া, ঠিক আছে? দে টু হ্যাভ থটস, কিন্তু থটসটাকে ওয়ার্ডে কী করে মানে আমরা ট্রান্সফর্ম করব, সেই সমস্যাটা দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডু ফেল, ঠিক আছে? দ্য পোয়েটস টু ফেস দিস কাইন্ড অফ প্রবলেম। তার মানে কি? তাহলে কী হচ্ছে? ওই সমস্যাটাতে মানে একটা গতিতে কোথাও না কোথাও সে স্পন্টেনিটিটা দে ল্যাক। Therefore, they actually look for a spontaneous spirit with the joy, the creation, and the flow of creation will be rapturous. ঠিক আছে? যেখানে একটা র্যাপচার থাকবে, একটা রিদিম থাকবে, এবং সেটা কখনো ভেঙে যাবে না। দ্যাট অ্যাবান্ডেন্ট ফ্লো অফ মিউজিক উইল বি দেয়ার। তার এখানে স্কাইলার্কের মধ্যে উই ক্যান সি দ্যাট দের ইজ এ ফ্রি ফ্লো অফ দ্যাট অ্যাবান্ডেন্ট মিউজিক। তাহলে বুঝতে পারছো ওয়াই দ্য স্কাইলার্ক ইজ এ স্পিরিট ফর দ্য পোয়েট? কেননা পোয়েটের মনে হয় আমাদের বাস্তব জীবনে মানুষ, আমরা যখনই কিছু লিখতে বসি কি হচ্ছে? আমরা ভাবছি, ভেবে ভেবে লিখছি, তাই তো? কিন্তু স্কাইলার্ক কি? প্রফিউজ স্ট্রেনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, তাকে ভাবতে হয় না। স্কাইলার্ক যেন ঠোঁট দুটো খুললেই যেন বা মুখটা খুললেই যেন তার কণ্ঠ দিয়ে অবিরাম যেন একটা মানে সুরের বাড়িধারা যেন বর্ষিত হচ্ছে, ওকে? সো দ্যাট ইজ দ্য বিউটি, দ্যাট ইজ দ্য ইউনিকনেস অফ দ্য স্কাইলার্ক। তার মানে প্রথমে দ্য পোয়েট ইজ ইনভোকিং দ্য স্কাইলার্ক, ওকে? দ্য পোয়েট ইজ অ্যাড্রেসিং দ্য স্কাইলার্ক। কেন অ্যাড্রেস করছে? বিকজ হি প্রবাবলি ওয়ান্টস দ্য সেম ফ্লো অফ দ্যাট ক্রিয়েটিভ এনার্জি উইদিন হিমসেলফ, ওকে? তার মানে এই যে বলি না, আমরা গডের কাছে কি চাই, ঈশ্বরের কাছে যেটা আমাদের কাছে নেই সেটাই আমরা চাই। তাহলে দিস ডিভাইন স্পিরিটস লাইক ওয়েস্ট উইন্ড বলো, স্কাইলার্ক বলো, ওয়াই দ্য পোয়েটস টু অ্যাড্রেস দেম? বিকজ দে ল্যাক দ্যাট ক্রিয়েটিভ স্পিরিট, দে ল্যাক দ্যাট ডিস্ট্রাকটিভ এনার্জি উইচ ইজ সামটাইমস মানে রিকোয়ার্ড ফর দ্য ক্রিয়েটিভ স্পিরিট। সেইটাকে তারা নিজের কাছে চাওয়ার জন্যই কিন্তু দে আর মেকিং দ্য পোয়েট, মানে শেলি ইজ মেকিং অ্যাড্রেসেস টু ওয়েস্ট উইন্ড, টু দ্যাট অফ স্কাইলার্ক, ওকে? বেশ,
এইবার পরের স্ট্যান্জাতে চলে আসি। হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, হায়ার স্টিল অ্যান্ড হায়ার, আরও অনেক উঁচুতে, শুরুতেই বললো হেভেন, তার মানে কি দ্য স্কাইলার্ক ইভেন হ্যাজ এ সারপাসিং কোয়ালিটি, ইট ইজ হেভেন মানে স্কাইয়ের থেকে ঊর্ধ্বে, তাহলে স্কাইয়ের থেকে ঊর্ধ্বে আর কি হতে পারে? ইট প্রবাবলি হিন্টস এট দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, মানে এই ওয়ার্ল্ড অফ রিয়েল বা সেন্সেশনের জগৎ ছাড়িয়ে দ্য স্কাইলার্ক ইজ এমিং ফর দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল। ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, যদিও বলছে এই স্কাইলার্কের উৎসটা কোথায়? আর্থ, স্প্রিংগেস্ট মানে ফ্রম আর্থ দ্য স্কাইলার্ক অরিজিনেটস, কিন্তু সে পৃথিবীতে অরিজিনেট করে সে কি করছে? দ্য স্কাইলার্ক টেকস অ্যান আপওয়ার্ড ফ্লাই লাইক এ ক্লাউড অফ ফায়ার। ওকে, ক্লাউড অফ ফায়ারে এই এক্সপ্রেশনটার মধ্যে একটা অ্যালিউশন রয়েছে মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 2। তো ক্লাউড অফ ফায়ার কখন বোঝা যায়? ক্লাউড অফ ফায়ারকে দেখবে সন্ধেবেলা, আমি একটু ছবি দেখাচ্ছি, এই যে ছবিটা দেখছো এখানে, যে পড়ন্ত সূর্যের আলোটা যখন মেঘের উপর পড়ে মেঘটাকে সোনালি লাগে, ঠিক আছে? সেই সোনালি মেঘটাকে দেখে মনে হচ্ছে কি ইটস লাইক দ্য ক্লাউড অফ ফায়ার, যেন আগুনের মেঘ। ওকে, তাহলে এই সেটিংটা, তার মানে স্কাইলার্কের আপওয়ার্ড ফ্লাইটটা কি ইটস লাইক আ ক্লাউড অফ ফায়ার। তাহলে ফায়ার অ্যাগেন ইন্ডিকেটস দ্য ওয়ার্মথ, দ্য প্যাশন, দ্য ভিভাসিটি। তাহলে সেই ক্লাউড অফ ফায়ারের মতো করে দেখা একটা রকেট ইমেজ চলে আসছে চোখের সামনে, মনে হচ্ছে না একটা মহাকাশযান ওপর দিকে যাত্রা করছে। তো ঠিক সেই ইমেজটা, দ্য স্কাইলার্ক ইজ টেকিং অ্যান আপওয়ার্ড ফ্লাই উইথ লট অফ এনার্জি অ্যান্ড ভিভাসিটি। দ্য ব্লু ডিপ দাও উইঙ্গেস্ট, ব্লু টিপ বলতে বোঝানো হচ্ছে দ্য স্কাই, যে নীল আকাশের ডানা মেলে স্কাইলার্ক এগিয়ে যাচ্ছে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডস সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট, মানে দুটো কাজ করছে স্কাইলার্ক, গান গাইতে গাইতে ওপরে উঠছে, ওপরে উঠতে উঠতে গান গাইছে, অ্যান্ড বোথ দ্য থিংস আর সো সাইমালটেনিয়াস। ওকে, তাহলে ইন দিস লাইন উই ক্যান সি সিঙ্গিং স্টিল ডস সোর, সোরিং এভার সিঙ্গেস্ট, এখানে তিনটে ফিগার অফ স্পিচ পাবে, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স এবং কিয়াসমাস। ওকে, বেশ, এবার একটু ভালো করে তোমরা স্ট্যান্ডাগুলোকে লক্ষ্য করো। একদম প্রথমেই বললাম না, একটু মনে হচ্ছে না কেন অদ্ভুতভাবে তিনি এখানে 4টে লাইন লিখছে আয়াম্বিক ট্রকেইক ট্রাইমিটারে, শেষ লাইনটা লিখছেন হেক্সামিটারে। এবার যদি একটু ভালো করে দেখো, দেখবে কবিতাটাকে, মানে প্রথম 4টে লাইন ছোট, তার পরের লাইনটা যেন এক্সপ্যান্ড করে যাচ্ছে, আবার দেখো 4টে লাইন কি শ্রিঙ্ক করছে মানে ট্রাইমিটার, আবার শেষের লাইনটা দেখো এক্সপ্যান্ড করে যাচ্ছে, আবার দেখবে 4টে লাইন শ্রিঙ্ক করছে, আবার এক্সপ্যান্ড করে যাচ্ছে, মনে হচ্ছে না একটা পাখি যেন উঠছে। দিস ইজ দ্য বিউটি অফ শেলি, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দিস লিরিক। এখানে এই রাইমিং প্যাটার্নটা ইজ অ্যাডপ্টেড বাই শেলি। শুধুমাত্র আমাদেরকে শব্দ দিয়ে তিনি বোঝাতে চাইছেন না, একটা যেন ভিজুয়াল ইমেজও তৈরি করতে চাইছেন, একটা যেন রিদমিক ইমেজ তৈরি করতে চাইছেন, মানে চোখ, কান, ঠিক আছে, অনুভূতি সব দিয়ে আমরা যেন অনুভব করতে পারছি দ্যাট দ্য স্কাইলার্ক ইজ সোরিং অ্যান্ড সিঙ্গিং, সোরিং অ্যান্ড সিঙ্গিং। ওকে, দ্যাট ইজ দ্য বিউটি। তাহলে কি বলা হচ্ছে? ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান over which the clouds are brightening, thou dost float and run like an unembodied joy whose race is just begun. আচ্ছা, গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, তোমাদের মনে হতেই পারে আমি প্রথমে কেন ক্লাউড অফ ফায়ার বলতে গিয়ে সেটিং সানের ইমেজ দিলাম না, রাইজিং সানের ইমেজ দিলাম না, সেটিং সানের ইমেজ দিলাম। দেখো, সানকেন সান ওয়েস্টার্ন মাইথোলজিতে এরকম বিলিভ করা হয়ে থাকে যে সূর্য ডোবে, মানে ইভেন আমাদের কালচারেও আমরা মনে করি কি যে সন্ধ্যেবেলা হলে দেখবে আমাদের কথাতেই আছে সূর্য ডোবার পরে। তাহলে ডোবার মানে কি? ওয়েস্টার্ন মাইথোলজিতেও মনে করা হয় কি সন্ধ্যেবেলায় সূর্য স্নান করে। ওকে, তার মানে সূর্য কি হয়? ওয়েস্টার্ন হরাইজনে নেমে যায়। তাহলে সানকেন সান রাইজ করে যখন, তখন তো সিঙ্ক করছে না, ঠিক আছে, তখন কি রাইজ করছে। তাহলে সানকেন সান, দিস ইন্ডিকেটস দ্য টাইম অফ ইভিনিং, মানে টুয়াইলাইট, সে টুয়াইলাইট থেকে সন্ধ্যের দিকে যাচ্ছে। তাহলে স্কাইলার্কের জার্নিটা মানে কখন শুরু হচ্ছে? ডিউরিং দ্য টুয়াইলাইট। তাহলে ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান ওভার উইচ
দ্য ক্লাউডস আর ব্রাইটনিং, মানে শেষ পড়ন্ত সূর্যের আলোয় দেখো, ছবিটা দেখো, ক্লাউডটাকে কি মনে হচ্ছে ব্রাইটেন করছে, ক্লাউডের ঔজ্জ্বল্য যেন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? পড়ন্ত সূর্যের আলোটা গিয়ে পড়ছে মেঘের উপরে। সেই পড়ন্ত সূর্যের আলো যখন মেঘের উপর পড়ছে, দাও ডস ফ্লোট অ্যান্ড রান, তখন তুমি শুরু করছো তোমার যাত্রা, তুমি ওপরে উঠছো এবং ছুটে বেড়াচ্ছ। ওকে, তার মানে স্কাইলার্কস মোশন ইজ ইকুয়ালি আনকন্ট্রোলেবল অ্যাজ দ্যাট অফ দ্য স্কাইলার্কস মিউজিক, লাইক অ্যান আনবডিড জয়। আবারও দেখো, আনবডিড মানে দ্য পোয়েট again reaffirms that the skylark is not a flesh and blood identity, the skylark is a spirit. You know, unbodied joy mane ki the abstraction of joy, you are not a physical joy or a physical joyfulness. ধরো কোনো মানুষকে দেখে অনেকদিন পরে দেখা হলো, বা থাকে কোনো মানুষ যাদেরকে দেখে মুখে বেশ আনন্দ, মানে ভালো লাগে, মুখে হাসি চলে আসে, কোনো বন্ধুর সাথে দেখা হলে, বা কোনো প্রিয় মানুষ, আমাদের বাবা মা, আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয়জন, আমাদের পার্টনার্স, তাদের সাথে দেখা হলে কি যেরকম মুখে একটা হাসি ফুটে যায়, তাই তো? তাহলে কিন্তু স্কাইলার্ককে বলছে কি, ইউ আর নট এ জয় উইচ ইজ কানেক্টেড টু বডি, মানে Skylark is not connected with any sort of the physical sensation. It is an unbodied joy, completely an idea of joy, the abstraction of joy, whose race is just begun. যার যাত্রাটা শুরু হচ্ছে কখন? During the time of twilight, ঠিক যখন দিনের আলো শেষ হচ্ছে, সন্ধেবেলা শুরু হচ্ছে, ঠিক আছে, সেই সময় স্কাইলার্কের জার্নি। সিগমন্ড ফ্রয়েড যদি সে সময় থাকতেন, হয়তো পুরো ব্যাপারটা আমরা এই আলোকে এইভাবে পড়তাম। দিনের আলো মানে কি? কনসিয়াস মাইন্ড যখন ধীরে 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 টেকিং দ্য ব্যাক সিট, সাবকনসিয়াস যখন প্রিডমিনেট করছে, ঠিক আছে, তার মানে কনসিয়াস মাইন্ডের রিজন লজিক্যালিটি যখন ব্যাক সিট নিচ্ছে, এবং ইমোশন অ্যান্ড ইম্যাজিনেশন ইজ টেকিং দ্য আপওয়ার্ড ফ্লাইট, ঠিক সেই সময় স্কাইলার্কের জার্নি শুরু হচ্ছে। ওকে, তাহলে দ্য স্কাইলার্ক বিগিনস হিজ জার্নি ডিউরিং দ্য টুয়াইলাইট। কেন টুয়াইলাইট? দেখো, সাংকেত সানের আমার এই ব্যাখ্যাটা আরেকটু স্ট্রেনদেন হয়ে যাচ্ছে পরের স্ট্যান্ডাটা পড়লে। দ্য পেল পার্পল ইভেন মেলস রাউন্ড দ্য ফ্লাইট, তার মানে সেই টুয়াইলাইটের সময় থেকে যাত্রাটা যখন শুরু করছে, করতে করতে কি হচ্ছে? সন্ধে হয়ে যাচ্ছে, এবং সন্ধ্যের সময়টা দেখো পুরো ল্যান্ডস্কেপটা নড়ছে না, একটা পার্পল কালারের ল্যান্ডস্কেপ, ছবিতে দেখো পুরো একটা পার্পল ল্যান্ডস্কেপ। পার্পল মানে কি? ইটস আ কম্বিনেশন অফ ব্লু অ্যান্ড রেড, যারা ছবি আঁকো জানো, পার্পল ইজ আ কম্বিনেশন অফ ব্লু অ্যান্ড রেড। তাহলে ব্লু, দিনের ব্লু আলো, আর রেড, ঠিক আছে, সেই সূর্য ডোবার বা ওই সময়কার যে রেড কালার, দুটো মিলিয়ে হচ্ছে পার্পল কালার। তাহলে এই পার্পল কালারটা মেলস রাউন্ড দ্য ফ্লাইট, মানে ওই পার্পল, ওই গোধূলি এবং সন্ধ্যের ওই রাঙা রঙে যেন স্কাইলার্কের ফ্লাইটটাও যেন রঙিন হয়ে যাচ্ছে। তারপরেই বলছে দেখো, লাইক এ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট। কেউ এখানে কনফিউজ করে ফেলো না, কেউ কিন্তু এটা ভেবো না যে ব্রড ডে লাইট মানে দিনের আকাশে স্কাইলার্ক উঠছে, না, এখানে এটা তুলনা টানা হচ্ছে। দিস ইজ আ সিমিলি, ওকে, বা একটা ইমেজ বলা যেতে পারে। কীরকম বলছে, এই অন্ধকার যখন ঘনিয়ে আসছে, দেখছো পাখিটাকে দেখা যাচ্ছে না, অনেক কষ্ট করে দেখতে হচ্ছে, এখানে একটা পাখি উঠছে, ওকে, কিন্তু কি শোনা যাচ্ছে? ওর মিউজিকটাকে শোনা যাচ্ছে, দ্য বিউটিফুল মিউজিক ইজ হার্ড। তাহলে পাখিটা কি হচ্ছে? মেল্ট করে যাচ্ছে, যেন এই রঙিন পার্পল আকাশে যেন পাখিটা মেল্ট করে যাচ্ছে, গলে যাচ্ছে, যে যেন পাখিটাকে দেখা যাচ্ছে না, স্কাইলার্ককে যেন দেখা যাচ্ছে না। পাখি বললে ভুল হবে, শেলি তো ওনাকে পাখি বলছে না, স্কাইলার্ককে স্পিরিট বলছে। তাহলে বলছে সেই পাখিটা মানে স্পিরিটটাকে, স্কাইলার্ককে দেখা যাচ্ছে না, তো কি শোনা যাচ্ছে? মিউজিকটা শোনা যাচ্ছে। তাহলে দিস ইনভিজিবল প্রেজেন্স অফ দ্য স্কাইলার্ক, দেখো অক্সিমরনে বললাম ইনভিজিবল প্রেজেন্স। ইনভিজিবল কেন? এই পার্থিব চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রেজেন্ট আছে কি করে বুঝছি? বিকজ অফ ইটস মিউজিক, যেটা কানে আসছে, যেটা কানের মধ্যে দিয়ে সেই মরমে বসে যাচ্ছে, তাই তো, সেই মিউজিকটা শোনা যাচ্ছে। তাহলে এই ইনভিজিবল প্রেজেন্স অফ দ্য স্কাইলার্ককে প্রথম তুলনা করা হচ্ছে কিসের সাথে? লাইক এ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট। ঠিক আছে, আমরা কি বলি? রাতের তারা, রাতের বেলায় তারা ওঠে, তারা তো সবসময় আকাশে থাকে, আমরা সূর্যের আলো থাকে বলে দিনের বেলায় তারাগুলোকে দেখতে পাই না, এটাই হচ্ছে ডিফারেন্স।
তার মানে কি, কিন্তু সে তারাগুলো তাদের উপস্থিতি জানান দেয় কি করে? সে সূর্যের আলোর সাথে নিজের আলো বিচ্ছুরণ করে। ওকে, তা সেরকমই স্কাইলার্কের ইনভিজিবল প্রেজেন্সটাকে ফার্স্ট কম্পেয়ার করা হচ্ছে কিসের সাথে? দ্যাট অফ দ্য স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট, যে দিনের আলোতে যে তারা থাকে সেই তারার সাথে। Thou art unseen, সে তারার মতো তুমিও আনসিন স্কাইলার্ক, বাট আই হিয়ার তাই শ্রিল ডিলাইট। কিন্তু তারা তার উপস্থিতি প্রমাণ করে দেয় কি হিসেবে? তার শ্রিল তীক্ষ্ণ আলো দিয়ে, যে আলোটা দিয়ে দিনের বেলাটা আলোকিত হয়ে যায় সূর্যের আলো তারাদের আলোতে। ঠিক সেই রকমই তোমার উপস্থিতিও তুমি জানান দিচ্ছ উইথ দ্য শ্রিল ডিলাইট, মানে উইথ দ্য শ্রিল ডিলাইটফুল মিউজিক অফ ইয়ার্স। মানে Skylark announces its presence with shrill delightful music. তাহলে ডিলাইটটা কি না? শ্রিল ডিলাইট। এবার দেখো তীক্ষ্ণ বললে এখানে কিন্তু একটা সেন্স কাজ করছে, ঠিক আছে? তার মানে তিনি ডাইরেক্টলি সেন্সের কথা তিনি বলছেন না, বাট এক এক করে দেখবে এই স্কাইলার্ক যেন আমাদের সেন্স, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিটাতে প্রবেশ করছে, কিন্তু নিজে এই পার্থিব বা শারীরিক জগতে থাকছে না, আইডিয়া। ওকে, যেরকম ভাবে আমরা ওই পার্থিব জগতে we can also feel that probably there is God, we can feel that probably there is imagination, but we cannot see it, right? But we can sense it. ঠিক স্কাইলার্ক কোথায়? Keen as are the arrows of that silver sphere, আরও স্পষ্ট করছেন তুলনাটা, ইনভিজিবল প্রেজেন্সের তুলনাটাকে আরও তিনি স্পষ্ট করে দিচ্ছেন। কি করে? বলছে কিন মানে কি? আগেইন শার্প। কিসের মতো শার্প? তীক্ষ্ণ। অ্যাজ আর দ্য অ্যারোজ অফ দ্য সিলভার স্ফিয়ার, যে সিলভার স্ফিয়ারের মতো, মানে সিলভার স্ফিয়ার অর্থাৎ এখানে দুটো ইন্টারপ্রিটেশন আসে, যেটা নিয়ে তোমরা প্রায় কনফিউজ হয়ে যাও। একটা হচ্ছে মুন হবে না ভিনাস হবে, আমরা কোনটা বলবো সিলভার স্ফিয়ারকে? দেখো দুটো ইন্টারপ্রিটেশনই কিন্তু চলে, আমরা দুভাবে ইন্টারপ্রেট করে দিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে অ্যারোজ, কিন অ্যাজ আর দ্য অ্যারোজ অফ দ্য সিলভার স্ফিয়ার, তাহলে যদি ধরে নিই এটা মুন, তাহলে চাঁদের আলোর কথা বলছে। সে চাঁদের আলোর মতো তীক্ষ্ণ, যে চাঁদের আলো কখন তীক্ষ্ণ হয়? একদম যখন সেই প্রত্যুষের সময়, দ্যাট ইজ ডিউরিং দ্য টাইম অফ ডন, হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার। মানে সেই প্রত্যুষ আসার আগে, মানে একদম ভোর ডন আসার আগে তীক্ষ্ণ চাঁদের আলো সরু হয়ে যাচ্ছে। চাঁদের আলোটা কেন? ধীরে ধীরে সূর্যের আলো পড়ছে, যার জন্য চাঁদের আলোটা সরু হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার। ডনটা কি? হোয়াইট, সাদা, সূর্যের আলো পড়ছে, ক্লিয়ার, স্বচ্ছ। আনটিল উই হার্ডলি সি উই ফিল ইট ইজ দেয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি না সে সময়, চাঁদের আলোটা দেখতে পাচ্ছি না, চাঁদকে দেখতে পাচ্ছি না, বা চাঁদের আলোটা আমরা অনুভব করতে পারছি। কেন? চাঁদের আলো ভোরবেলার সাথে সাথে কি হয়ে যায়? ধীরে ধীরে ন্যারো হয়ে যায়, মানে ম্লান হয়ে যায়। তাহলে এটা গেল গিয়ে চাঁদ ধরে এক্সপ্লেনেশন। এবার যদি আমরা ভিনাস ধরে এক্সপ্লেন করি, কেন ভিনাস বলবো? দেখো ভিনাসও হচ্ছে যাকে আমরা শুকতারা বলে থাকি, হ্যাঁ? তো সেই শুকতারাকেও কিন্তু ওই ভোরের আকাশেই দেখা যায়, ঠিক আছে? একদম প্রত্যুষ হচ্ছে ডনের টাইম, সেইখানে তখন শুকতারাও কিন্তু ধীরে ধীরে সূর্যের আলোতে ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে এখানে ভিনাসের ইন্টারপ্রিটেশনটা কেন আসছে এবার একটু বলে রাখি। দেখো কিন্তু অ্যারোর কথা বলা হচ্ছে, তাই তো? কিন অ্যাজ আর দ্য অ্যারোজ অফ দ্যাট সিলভার স্ফিয়ার। অ্যারো মানে কি? তীর। তাহলে এবার একটু ভিনাসের অস্তিত্ব মানে পরিচিতিটা জানি। ভিনাস হচ্ছে কি? দ্য রোমান গডেস অফ লাভ, ওকে, বিউটি, যেটারই গ্রিক ভার্সন হচ্ছে অ্যাফ্রোদিতে। লোটাস ইটারে তোমরা পড়েছো, তাই তো? ভিনাস আর অ্যাফ্রোদিতে রাইজিং ফ্রম দ্য সি। তাহলে সেই ভিনাস আর অ্যাফ্রোদিতে হচ্ছে গ্রিক ভার্সন, দ্য গডেস অফ বিউটি অ্যান্ড লাভ। ভিনাস হচ্ছে দ্য রোমান ভার্সন অফ গডেস অফ বিউটি অ্যান্ড লাভ। এই ভিনাসেরই যে পুত্র সন্তান, তার নাম হচ্ছে কি? কিউপিড। আবার এই অ্যাফ্রোদিতে, হ্যাঁ, মানে আচ্ছা ভিনাসেরটাই বলে দিয়া কি, ভিনাসের যে পুত্র সন্তান তার নাম হচ্ছে কি? কিউপিড। কিউপিডকেও বলা হয়ে থাকে গড অফ লাভ, ঠিক আছে? এবং বলা হয় কিউপিড চোখে দেখতে পায় না, কিউপিড ইজ ব্লাইন্ড। কিউপিড কি করে? তার অ্যারো যেদিকে ছুড়ে দেয়, কিউপিডের একটা অ্যারো রয়েছে, কিউপিডের অ্যারো যেদিকে ছোড়া হয়, বলে যার গায়ে কিউপিডের অ্যারো লাগে সে প্রেমে পড়ে যায়। অনেক সময় তোমরা এই কেক টেকগুলোতে দেখো না, অ্যারো সাইন দেওয়া থাকে, দিস ইজ এ সিম্বল অফ কিউপিডস অ্যারো, দ্যাট ইজ দ্য অ্যারো অফ লাভ। তাহলে কেন এই সিলভার স্ফিয়ারের সাথে ভিনাসের রেফারেন্সটা আসছে বোঝা গেছে?
তাহলে এই অ্যারোটা কিন্তু সিলভার স্ফিয়ারের সাথে ভিনাসের একটা কানেকশনকে ডিনোট করছে। তাহলে এবার হচ্ছে কোয়েশ্চেন, তাহলে আমরা কি আনসার করব? দেখো আনসার এক্সামিনার কিভাবে নেবেন সম্পূর্ণ তার উপর নির্ভর করছে, বাট পার্সোনালি আই উড সাজেস্ট ভিনাস ইজ মোর ক্লোজ। ঠিক আছে, ভিনাস অনেকটা ক্লোজার হবে, ওকে, অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ মুন। আর যদি বোথ অপশন থাকে বোথ করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অপশন না থাকে ভিনাস বা মুনের মধ্যে চুজ করতে হয়, আই পার্সোনালি উড সাজেস্ট ভিনাস। কিন্তু আবারও বলে দিচ্ছি ডিসক্লেমার, যে সেটা ডিপেন্ড করছে কিন্তু এক্সামিনার কি পার্সপেক্টিভে ভাবছেন তার উপরে, ওকে। আমি ইন্টারপ্রিটেশন দিয়ে রাখলাম তোমাদেরকে। দেখো চাঁদের আলো ভোরের আকাশে ম্লান হয়, ভিনাসের আলো ভোরের আকাশে ম্লান হয়, আবার পরে আবার চাঁদের একটা রেফারেন্স এমনিই তিনি আলাদা করে টানছেন। তাহলে সেই সব লজিকগুলোকে দিলে মনে হয় যেন ভিনাসটা সিমস টু বি মোর অ্যাপ্ট, ওকে। আচ্ছা চলে আসি পরের স্ট্যান্ডায়। তাহলে আচ্ছা একটু বলে রাখি, তাহলে ভিনাস বা চাঁদকে যেরকম ভোরের আকাশে দেখা যায় না, বাট ওদের আলো যেমন প্রমাণ করে দেয় যে ভোরের আকাশেও চাঁদ বা ভিনাস তার আলোর আড়ালে লুকিয়ে আছে, সেরকমই স্কাইলার্কও লুকিয়ে আছে কোথায়? স্কাইলার্কও ইজ ইনভিজিবল ইন দ্য ভেরি মিউজিক which announces its presence, okay? All the earth and air with thy voice is loud. বলছে যখন সমগ্র পৃথিবী এবং বাতাস, দেখো দুটো এলিমেন্ট অফ আর্থ, এলিমেন্ট অফ এয়ার, দুটোকেই কিন্তু আবার উঠছে কোথায়? আকাশে উঠছে, শূন্য যেটাকে আমরা বলি, ক্ষিতি অফ তেজ মরুদ বোম। আবার দেখো ফায়ারও বলে দিয়েছে, ওকে। শুধু বাকি রইল ওয়াটার, আছে কি দেখি আমরা পড়তে পড়তে দেখবো, ওয়াটারও আছে এখানে, 5টা ভূতই কিন্তু রয়েছে এখানে, ওকে। তাহলে বলা হচ্ছে কি যে আর্থ অ্যান্ড এয়ার ইজ রিজয়েস উইথ দ্য লাউড মিউজিক অফ দ্য স্কাইলার্ক। লাউড বলতে বোঝা যাচ্ছে কি এখানে খুব চিৎকার করে গান করছে না, দ্যাট ইজ দ্য প্রমিনেন্স, that is the prominence and the predominant music of the skylark. As when the night is bare মানে কি? Cloudless, স্বচ্ছ রাতের আকাশ, একদম পূর্ণিমার আগে দেখবে যে এই কদিন তোমরা দেখতে পারো আকাশে যদি খুব একটা ক্লাউড না থাকে, তাহলে ওই রাতের আকাশটা কীরকম হয়? দ্যাট ইজ দ্য ক্লাউডলেস স্কাই। সেই রকম একটা ক্লাউডলেস নাইট, যে নাইটটাকে বেয়ার বলা হচ্ছে, বেয়ার মানে এখানে হচ্ছে ক্লাউডলেস স্কাই, না ক্লাউডলেস নাইট স্কাই। শুধুমাত্র একটাই লোনলি ক্লাউড রয়েছে, মানে ইতস্তত বিক্ষিপ্ত মেঘ নয়, একটাই লোনলি, একমাত্র একটা ক্লাউড রয়েছে। তাহলে লোনলি ক্লাউডটাকেও দেখো স্কাইলার্কের সাথে তুলনা হচ্ছে, কেন স্কাইলার্ক মানে পোয়েট কি দেখছেন, তার ভিশনে, পোয়েটিক ভিশনে দেখছেন কি ওই একটাই স্কাইলার্ক, আর অন্য কোনো পাখির রেফারেন্স আছে কি? না, একটাই স্কাইলার্ক। তাহলে আবার কিন্তু দেখো দের ইজ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন দ্য লোনলি ক্লাউড অ্যান্ড দ্য সলিটারিনেস অফ দ্য স্কাইলার্ক। বলছেন the moon rains out her beams and heaven is overflowed. তাহলে from one lonely cloud, মানে চাঁদটা কার মাধ্যমে, মানে চাঁদটা দেখো আবার বলছে from one lonely cloud, তার মানে সে চাঁদটা মেঘের আড়ালে ঢাকা রয়েছে, একটাই মেঘের টুকরো যেটা চাঁদকে ঢেকে রেখেছে। তাহলে ওই মেঘের আড়াল দিয়ে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি? মুন বিমস, যে জ্যোৎস্না রাতে চাঁদের আলো চাঁদ চারিদিকে ছড়িয়ে দিয়েছে, সেই চাঁদের আলোটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে চাঁদ ওই মেঘের আড়ালেই আছে, তাই তো? ঠিক সেরকমভাবে দ্য এন্টায়ার আর্থ অ্যান্ড এয়ার ইজ রিজয়েসড উইথ দ্য মিউজিক অফ দ্য স্কাইলার্ক, দো দ্য স্কাইলার্ক রিমেইনস ইনভিজিবল বাট ইটস মিউজিক ক্যান বি ফেল্ট। দেখো এখানে আবার চলে আসছে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য আই অ্যান্ড দ্য আই। আই চোখে ধরা পড়ছে না, পার্থিব চোখে, বাট আই মানে আমার সেলফ, আমার সত্তাটা অনুভব করছে দ্য মিউজিক অফ দ্য স্কাইলার্ক। তার মানে স্কাইলার্ক ওপরে উঠছে আর পোয়েট তার নিজের কাব্যসত্তার ভেতরে প্রবেশ করছে, বোথ দ্য জার্নি উইদিন অ্যান্ড উইদাউট। বেশ, what thou art we know not, what is most like thee। বলছে তুমি কে, বা তোমাকে ঠিক কার সাথে তুলনা করা চলে? why the poet is so confused। দেখো অলরেডি কিন্তু তিনি এর মধ্যে কিন্তু তিনি তুলনা করে ফেলেছেন, 3টে তুলনা হয়ে গেছে, স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডে লাইট, সিলভার স্ফিয়ার এবং মুনবিম ইন দ্য নাইট স্কাই, 3টে তুলনা হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি স্যাটিসফাইড নন, মানে এখনো তিনি যেন বুঝিয়ে তৃপ্তি পাচ্ছে না ঠিক কিসের সাথে তুলনা করা চলে। হোয়াট আর দাও, তুমি যে কে আমরা জানি না,
তার মানে কি দ্য স্কাইলার্ক ইজ স্ট্রেঞ্জার। আবার দেখো তার ফিজিক্যাল আইডেন্টিটিটাকে ডিনাই করে দিয়েছে, ইটস এ স্পিরিট। আজকে যদি স্বয়ং ঈশ্বর আমাদের সামনে এসে উপস্থিত হন, আর উই বি এবল টু রিকগনাইজ হিম? দ্যাট ইজ আ কোয়েশ্চেন। কেন আমরা তো তাকে দেখি একটা রাজবেশে, সে যদি একটা সাধারণ মানুষের বেশে আমাদের সামনে এসে দাঁড়ান, ক্যান উই বি এবল টু ফিল হিম? বিকজ উই হ্যাভ সেট আ ডিফারেন্ট ইমাজিনেশন অফ গড অল টুগেদার। ওকে, বাট if the God comes in front of us, are we be able to connect? So these are the questions, the spiritual questions. এবং Shelley এখানে দেখো এই রেফারেন্সটা এই জন্যই দিলাম, God is not about an entity, it's also about a realization, a feeling, an emotion, a surrender, okay, a perception. Then a Skylark is a perception, an emotion, a spirit, a realization. এবং তিনি সেটাকে তুলনা করতে চাইছেন। তাহলে স্কাইলার্ককে তো তুলনা করতে হবে কোনো বস্তুর সাথে। তুলনা কিসের সাথে করা যায়? বস্তুর সাথে বস্তুর তুলনা হয়, কিন্তু তিনি তো পোয়েট প্রথমেই বলে দিচ্ছেন যে তুমি তো স্পিরিট। তাহলে স্পিরিটকে আমি কিসের সাথে তুলনা করব? বুঝতে পারছো ওয়াই দ্য পোয়েট ইজ সো কনফিউজ যে আমি কার সাথে এক্স্যাক্টলি স্কাইলার্ককে তুলনা করব? বিকজ দ্য স্কাইলার্ক ইজ এ স্পিরিট, ইটস নট এ বার্ড। আমাদের ওই কাক, চড়ুই, পায়রার মতো তো কোনো পাখি নয়। আবার স্কাইলার্ক খুব অর্ডিনারি একটা বার্ড, ওকে, কিন্তু দ্য পোয়েট অ্যাড্রেসেস ইট অ্যাজ এ স্পিরিট, দেয়ারফর দ্য পোয়েট ইজ কনফিউজ যে স্পিরিটটাকে আমি কোন বস্তুর সাথে তুলনা করব? বস্তু মানেই তো বডিলি এক্সিস্টেন্স, বডিলি আইডেন্টিটি, ফিজিক্যালিটি, অ্যান্ড স্কাইলার্ক ইজ বিয়ন্ড বডি। তাহলে একটা বডিলেস এন্টিটিকে আমি একটা বডি দিয়ে কি করে তুলনা করতে পারি? বোঝাতে পারলাম? তাহলে দ্য স্কাইলার্ক belongs to the world of idea. How idea can be compared, sum up within the physical ideas, ঠিক আছে, মানে within the physical comparisons. তাহলে আইডিয়েশন আর সেন্সেশন, তাহলে তুলনা করতে গেলে বস্তু, বস্তু মানেই হচ্ছে ওয়ার্ল্ড অফ সেন্সেশন। তাহলে দ্য পোয়েট ওয়ান্টস টু কম্বাইন দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়েশন অ্যান্ড সেন্সেশন। দেখো কুবলাও তাই করতে চেয়েছিলেন, তাই তো, কোলরিজের কুবলা খানের ডেসক্রিপশনে। তাহলে এখানেও কিন্তু তাই বলছে, ফ্রম রেইনবো ক্লাউডস দে ফ্লো নট ড্রপস সো ব্রাইট টু সি। বলছে ইভেন রেইনবোকে ধরা হয় ইভেন দ্য ভেরি সেলেস্টিয়াল থিং। আকাশে 7টা রং দেখা যায়, ভেরি সেলেস্টিয়াল, এবং সে 7টা রং, এক একটা রং আমরা দেখতে পাই হ্যাজ ডিফারেন্ট আসপেক্টস অফ বিউটি। এবং সে রেইনবো ক্লাউড থেকে কি করে? বৃষ্টি পড়ে। বলে সেই বৃষ্টিটা, মানে বৃষ্টিটা আর রেইনবোটা কি আর কানেক্টেড টু ইচ আদার। বলছে সেই মানে রামধনুর থেকে পড়া বৃষ্টিও কিন্তু এতটা উজ্জ্বল নয় যতটা উজ্জ্বল কি অ্যাজ ফ্রম দাই প্রেজেন্ট শাওয়ার্স আ রেইন অফ মেলোডি। যতটা উজ্জ্বল হচ্ছে তোমার এই গানের বৃষ্টি, তোমার যে মিউজিক, সেই মিউজিকের বাড়িধারা। তাহলে জল এলো, তাহলে আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার, 4টে এলিমেন্টও কিন্তু এলো, আবার উঠছে ওপরের দিকে। ওয়েস্টার্ন মাইথোলজিতে এই বোমের কনসেপ্টটা নেই, শূন্যের কনসেপ্টটা নেই, তারা বলে ভয়েড। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে বলছে যে রেইন ড্রপস, ইভেন রেইনবো ক্লাউড থেকে যে রেইন ড্রপস নির্গত হয় তার চাইতেও ব্রাইট হচ্ছে কি? দ্য মিউজিক অফ দ্য স্কাইলার্ক। দেয়ারফর দ্য পোয়েট ইজ কনফিউজড যে কার সাথে তুলনা করব। না, ওয়াই দ্য রেইনবোজ রেফারেন্সেস হিয়ার? রেইনবো দেখো 7টা রং, তো 7টা রং। আবার দেখো অদ্ভুতভাবে এই পৃথিবীতে আমাদের সুরও কিন্তু 7টা। আবার ধরো একটু ডিপে চলে যাচ্ছি, বাট একটু না বললেই নয়, যারা মেডিটেশন করে, সে মেডিটেশনের সময় দেখবে বলা হয় না আমাদের যে বডি, সে বডিরও কিন্তু 7টা স্তর থাকে, ঠিক আছে? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্র, এক একটা স্তর মানে বডি পার্ট। সেই এক একটা পার্টে কনসেন্ট্রেট করতে 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 শেষে এই যে স্থান, হ্যাঁ, সহস্র, এখানে এসে বলা হয় মানে আমরা মানুষরা এত দূর অব্দি পৌঁছতে পারি। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ মেডিটেশন। অন্য কিছু না, শেলি হয়তো এত কিছু ভেবে লেখেননি, উই আর জাস্ট ইন্টারপ্রেটিং। তাহলে রেইনবো মধ্যে ওই যে 7, আবার দেখো ইন্টারেস্টিংলি স্ট্যান্সাটাও কিন্তু 7 স্ট্যান্সা, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়িয়ে তাহলে রেইনবো সিম্বলাইজেস, রেইনবো দেখো এমন একটা জিনিস যেটা আর্থ
আর স্কাই দুটোকে ইউনাইট করে দিচ্ছে। রেনবো যদি দেখো, আর্থ আর স্কাই মনে হয় না যেন মানে হরাইজন আর জেনিথ দুটো কানেক্ট হচ্ছে। ওকে, সো ইট ব্লেন্ডস। আবার এখানেই তিনি বলছেন কার সাথে তুলনা করব, পোয়েটও কিন্তু চেষ্টা করছেন টু ব্লেন্ড দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ সেন্সেশন। বুঝাতে পারলাম? তো সেখানেই বলছে সে রেনবো ক্লাউড থেকে নির্গত বৃষ্টির চাইতেও মেলোডিয়াস হচ্ছে তোমার মিউজিক, দ্য মিউজিক অফ স্কাইলার্ক। বেশ, এইবার তিনি এক এক করে ধীরে ধীরে মানে সপ্তম স্তরে পৌঁছে এবার তিনি দেখো এক এক করে পার্থিব তুলনা টানছেন। কিরকম? লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট। ঠিক কবিকে তুলনা করছেন, যে আমরা এই যে ধরে এই কবিতাটাই যখন আমরা পড়ছি, শেলিকে খুঁজে পাচ্ছ কোথাও? আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু কবিতার প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দে উই ক্যান ফিল দ্য প্রেজেন্স অফ শেলি। ঠিক এরকমই হচ্ছে স্কাইলার্ক। দেখতে পাচ্ছি না, কিন্তু ওই প্রত্যেকটা মিউজিকে সেই সুরে কিন্তু স্কাইলার্কের উপস্থিতি উপলব্ধি করতে পারছি। সিঙ্গিং হিমস আনবিডেন। আনবিডেন মানে কি? যেটা ভাবতে হয় না, আনইনভাইটেড। তার মানে কি? উইচ ইজ স্পন্টেনিয়াস। তার মানে কবিও তার স্পন্টেনিয়াস মিউজিকটা লিখে থাকেন। কোথায়? কতক্ষণ? টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট। যতক্ষণ না তিনি এই পৃথিবীটাকে নতুন করে, রট মানে শেপ দিতে পারছেন। টিল দ্য ফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ডিজায়ার্স। ততদিন অবধি কবি লিখে যান, যেরকম শেলি লিখছেন, নিজের কথাই তো বলছেন, তাই না? সেই কবি আর এখানে তুলনাটা দেখো অনেকটা সিল্ক ওয়ার্ম আর কোকুনের মতো, তাই তো? মানে সেই যেরকম করে সিল্ক ওয়ার্ম, রেশম কি যেরকম কি ওই পতঙ্গটা লুকিয়ে থাকে, সে জাল বুনতে থাকে, দেখা যায় না, ঠিক কবিও তাই। কবির ভাবনার জালে কবি ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু কবির অস্তিত্ব জানান দিচ্ছে কে? তার ভাবনা। কি ভাবনা? টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স। তাহলে কবি কবিতা লিখছেন কি দিয়ে? সিম্প্যাথি আর ফিয়ার দিয়ে। সিম্প্যাথি মানে একটা সহানুভূতি, কখনো ভয় আশঙ্কা দিয়ে লিখছেন। কিন্তু স্কাইলার্ক কি? ইট হি ডিড নট। দ্য স্কাইলার্ক ইজ নট অ্যাফেক্টেড বাই সিম্প্যাথি অ্যান্ড ফিয়ার। স্কাইলার্ক ইজ স্পন্টেনিয়াস। কেননা এই পৃথিবীতে থাকতে গেলেই কি আমাদের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কিছু হারানোর ভয় থাকে, যার জন্য এখানে কি উই আর অলওয়েজ থ্রেটেন বাই ফিয়ার, উই অলওয়েজ হোপ ফর সামথিং। বাট দ্য স্কাইলার্ক ইজ আ আদারওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স। দেয়ারফর স্কাইলার্ককে ফিয়ার, হোপ, সিম্প্যাথি এগুলো কিছুই কখনোই কিন্তু মানে বিহল করতে পারে না, কখনোই অ্যাফেক্ট করতে পারে না। তাহলে স্কাইলার্কস ইনভিজিবল প্রেজেন্স হিয়ার ইজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ দ্য পোয়েটস ইনভিজিবল প্রেজেন্স ইন দ্য পোয়েট্রি। তারপরে বলছে দেখো, লাইক আ হাইবর্ন মেডেন ইন আ প্যালেস টাওয়ার। নেক্সট কম্প্যারিজন হচ্ছে হাইবর্ন মেডেন, প্রবাবলি আ প্রিন্সেস ইন আ প্যালেস টাওয়ার। একটা বিশাল প্রাসাদের টাওয়ার, একদম যে মিনার, সেখানে দাঁড়িয়ে সে প্রিন্সেস কি করছে? সুদিং হার লাভ ল্যাডেন সোল ইন সিক্রেট আওয়ার। মানে সিক্রেট আওয়ার, গোপনে, যখন কেউ নেই আশেপাশে, লুকিয়ে লুকিয়ে সে তার লাভ ল্যাডেন সোল। ল্যাডেন মানে কি? ভারাক্রান্ত, প্রেমে ভারাক্রান্ত হৃদয়। কেন এখানে ওই হোপ অ্যান্ড ফিয়ার রয়েছে? প্রেমে ভারাক্রান্ত কেন? হোপ করছে কিছু, আবার ফিয়ারও করছে কিছু, ঠিক আছে? তাহলে অনেকটা একটা ক্যাপটিভ প্রিন্সেসের কথা মনে পড়ছে না? মনে হচ্ছে না এই প্রিন্সেসকে কেউ আটকে রেখে দিয়েছে, তার মানে তো সবার সামনেই সে গান গাইতে পারে, লুকিয়ে গান গাইছে, তার মানে সে তার প্রেমিকের জন্য গান গাইছে। তাহলে প্রবাবলি দ্য প্রিন্সেস ইজ এ ক্যাপটিভ প্রিন্সেস। তাহলে মিডিয়েভালিজমের কনসেপ্টটা মনে পড়ছে, সেই কুবলা খানের কথা মনে পড়ছে, সেই মুন মানে উইমেন, তার ওয়েলিং লাভার, হ্যাঁ, তার জন্য গান গাইছে। দেখো এখানেও হচ্ছে কি স্কাইলার্ককে তুলনা করছে কিসের সাথে? দ্য হাইবর্ন মেডেন ইন দ্য প্যালেস টাওয়ার। সবার চক্ষুর অন্তরালে এসে এই হাইবর্ন মেডেন, প্রবাবলি আ প্রিন্সেস, সেও গান গাইছে উইথ মিউজিক অ্যাজ সুইট অ্যাজ লাভ। হাইবর্নের মিউজিকটাকে, হাইবর্ন মেডেনের মিউজিককে পোয়েট এখানে তুলনা করছে, সিমিলি ব্যবহার করে বলছেন কি হাইবর্ন মেডেনের মিউজিকটা প্রেমের মতোই মিষ্টি। প্রেম যেরকম মিষ্টি, তার মিউজিকও ততটা মিষ্টি। উইচ ওভারফ্লোজ হার বাওয়ার। বাওয়ার মানে দ্য গার্ডেন, ওই প্যালেসের নিচে যে গার্ডেন রয়েছে, সেই গার্ডেনটা মুখরিত হয়ে যাচ্ছে ওই হাইবর্ন মেডেন ইন সুইট মিউজিকে। কিন্তু হাইবর্ন মেডেন কোথায় রয়েছে? সেই টাওয়ারে। মানে হাইবর্ন মেডেনকে দেখা যাচ্ছে না, কিন্তু নিচ থেকে যদি কেউ দেখে, বাওয়ার দেখো আবার ডিস্টেন্স, টাওয়ার অ্যান্ড বাওয়ার, বাওয়ার নিচে, টাওয়ার ওপরে।
তাহলে বাওয়ার্ড মানে কি, যেখানে পোয়েট শুনছে, স্কাইলার্ক কোথায়, সেই টাওয়ারি ডিস্টেন্স, হাই। মানে তাহলে পোয়েট সে নিচ থেকে বা কোনো মানুষ নিচ থেকে ওই হাইবর্ন মেডেনকে দেখতে পাচ্ছে না, কারণ অনেক উঁচুতে রয়েছে, কিন্তু শুনতে পাচ্ছে কি, তার উপস্থিতি বুঝছে কি করে, তার মিউজিক দিয়ে। সিমিলারলি টু দ্যাট অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য স্কাইলার্ক। ওকে, লাইক আ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ। বলছে আবার ধরো যেরকম একটা জোনাকি, কিরকম জোনাকি, ইন এ ডেল অফ ডিউ, একটা জোনাকি তার আলো কিসের ওপর বিচ্ছুরিত হচ্ছে, বলছে ডেল অফ ডিউ মানে শিশির বিন্দু। সেই শিশির বিন্দুটা স্ক্যাটারিং আনবিহোল্ডেন ইটস এরিয়াল ভিউ, মানে আনবিহোল্ডেন, সেই গ্লোবাম গোল্ডেন, সে অদৃশ্য থেকে শিশির বিন্দুতে তার আলোটাকে রিফ্লেক্ট করাচ্ছে, তার আলোটা স্ক্যাটার হয়ে যাচ্ছে। আনবিহোল্ডেন, বিহোল্ড মানে কি দেখা, আনবিহোল্ডেন মানে আনসিন, তার মানে কে এখানে আনসিন, গ্লো ওয়ার্ম সে আনসিন, জোনাকিটা আনসিন। কোথায় আনসিন, কেন আনসিন, আমাং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস উইথ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ। বলছে সে ফুল এবং ঘাসগুলো, সেগুলো জোনাকিকে ঢেকে রেখেছে, কিন্তু জোনাকি সে তার অস্তিত্ব প্রমাণ করছে কি করে, তার আলোটা, জোনাকির আলো ফুল আর ঘাসে ঢাকা থাকলেও সে তার আলোটা ফেলে দিচ্ছে, ছড়িয়ে ফেলছে কোথায়, সে শিশির বিন্দুর উপরে, যার জন্য সে শিশির বিন্দুটাকে দেখে মনে হচ্ছে যেন সে ঘাসের ওপর এক টুকরো সোনার কুচির মতো, এত স্বচ্ছ। তাহলে ওই ডেল অফ ডিউ, যেটার উপরে গ্লোবাম গোল্ডেনের মানে গ্লোবামের গোল্ডেন লাইটটা পড়ছে, সেই ডেল অফ ডিউ, দ্য গোল্ডেন ডেল অফ ডিউ, দ্যাট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ দ্য গ্লোওয়ার্ম, ইভেন দো দ্য গ্লোওয়ার্ম ইজ হিডেন মানে amid the flower and the grass, ঠিক আছে, হিডেন বাই দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য গ্রাস, কিন্তু ওর মিউজিকটা সে কিন্তু ছড়িয়ে দিচ্ছে, ওর অস্তিত্বটা জানান দিচ্ছে। আচ্ছা, তোমাদেরও কি মনে হচ্ছে না যে সবসময় এই যে অবজেক্টের সাথে তুলনা হচ্ছে, অবজেক্টগুলো ঢাকা কেন, ওয়াই ইটস কাভার্ড, আমরা দেখতে পাচ্ছি না কেন? এই যে বললাম আমরা, ক্যান উই বি মানে আর উই বি এবল টু সি গড, আর উই বি এবল টু সি ইমাজিনেশন, আর উই বি এবল টু সি আইডিয়া, আর উই বি এবল টু সি ইনটিউশন? না, এগুলো সবই অনুভব করার জিনিস, তাই তো? তাহলে আমাদের সেন্স দিয়ে আমরা কিন্তু সেগুলোকে দেখতে পাই না, আবার সেন্স দিয়ে অনুভব করতে পারি। ইটস অল অ্যাবাউট দ্য ফিলিং, দ্য পারসেপশন, দ্য আন্ডারস্ট্যান্ডিং, দ্য রিয়েলাইজেশন। ঠিক স্কাইলার্ক কোথায়, বিকজ ইটস নট আ বডিলি আইডেন্টিটি। ওকে, নেক্সট স্লাইড চলে এসো। তাহলে বলছে, আচ্ছা এখানে হ্যাঁ, লাইক আ রোজ এমবাউয়ার্ড ইন ইটস ওন গ্রিন লিভস, যেরকমভাবে একটা গোলাপ সে ঢাকা পড়ে যায় তার নিজেরই সবুজ পাতাতে, বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড টিল দ্য সেন্ট ইট গিভস। আচ্ছা, এই যে লাইনটা দেখছো, বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার, এখানে দেখো ডাবল একটা ইমেজ রয়েছে। হ্যাঁ, ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার করে দিচ্ছে। ডিফ্লাওয়ার মানে কি করে দিচ্ছে, মানে উইন্ডটা, বাতাসটা কি করছে, গোলাপ থেকে তার ওই গন্ধটা শুষে নিচ্ছে। তার মানে দ্য উইন্ড রবস দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য রোজ, এবং সে কি করছে, till the scent it gives makes faint with too much sweet those heavy winged thieves. তাই হেভি উইং থিভস কাকে বলছে, উইন্ডকে বলছে। মানে গোলাপ থেকে তার সুগন্ধ শুষে নিয়ে বাতাসটা কি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। মানে এই যে ধরো আমি বসে আছি, আমি যদি হঠাৎ করে এখন একটা জলের বোতল হাতে ধরে নিই, কি হবে, হাতটা ভারী হয়ে যাবে, তাই তো? ঠিক সেরকমভাবে এই বাতাসটা কি করছে, গোলাপের গন্ধটাকে যখন নিয়ে নিচ্ছে, বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, যার জন্য বাতাসটা আর ওই ভার সইতে না পেরে ওই সুগন্ধটাকে বাতাস কি করছে, ছেড়ে দিচ্ছে। এক হাতে বোতলটা ধরে ভারী লাগতে লাগতে আর বোতলটাকে রেখে দিলাম, আর পাচ্ছি না বাবা, ঠিক আছে? ঠিক সেরকমভাবেই ওই উইন্ড, ওই বাতাসটা সে গোলাপের থেকে ওর গন্ধটা চুরি করে ভাবছে পালাবে, কিন্তু পালাতে গিয়ে দেখছে বাবা এই গন্ধ এত ভারী, না থাক এটাকে ছড়িয়ে দিই, যার জন্য সে বাতাস কি করছে, হেভি উইং থিভস, সে চুরি করছে গোলাপের থেকে সুগন্ধ, কিন্তু সে সুগন্ধের ভার আর বয়ে নিয়ে যেতে পারছে না, সে কি করছে, সুগন্ধটাকে ওই জন্য কিছুটা ছড়িয়ে দিচ্ছে, তাই তো? তাহলে এখানে একটা ইমেজ রয়েছে, একটা হিডেন ইমেজ রয়েছে, দ্যাট ইজ অফ এ প্যাশনেট লাভার রবিং অফ দ্য ভার্জিনিটি, দ্য chastity of a beloved. Okay, তার the wind he is here indirectly compared with a passionate lover who
is robbing off that of the essence, the virginity and the purity of the beloved. ঠিক আছে? তাহলে উইন্ড, হেভি উইং থিভস, কে হেভি উইং থিভ? উইন্ড হচ্ছে হেভি উইং থিভ। ওকে, তাহলে গোলাপ, সে গোলাপ ঢাকা পড়ে থাকে কিসে? সে তার গ্রিন লিভসের আন্ডারে ঢাকা পড়ে থাকে। তাহলে উইন্ড, বাতাস, সে গোলাপের সুগন্ধ চুরি করে সেই ভার নিতে না পেরে সেটাকে ছড়িয়ে দেয়। তাহলে গোলাপের সুগন্ধ যেটা ছড়িয়ে পড়ে সেটাই বলে দেয় যে গোলাপ দেখো এই বাওয়ারের তলায় রয়েছে। ওকে, তাহলে সিমিলারলি দ্য স্কাইলার্কস মিউজিক announces its presence. Okay, তাহলে তুলনাটা এখানে কিসে? ইনভিজিবল প্রেজেন্স অফ দ্য স্কাইলার্ক। ওকে, sound of vernal showers on the twinkling grass, rain awakened flowers, all that ever was joyous and clear and fresh, thy music doth surpass. তাহলে বলছে সাউন্ড অফ ভার্নাল শাওয়ার। ভার্নাল শাওয়ার বলতে বসন্তকালে যে বৃষ্টিটা হয়, দেখবে ফুলগুলো কি রিফ্রেশড হয়ে যায়। সেই উইন্টারে কি হয়, একদম ঝোড়ো পাতা ঝরে যাচ্ছে, সেখানে সেই বসন্তে প্রথম যে বৃষ্টিটা হয়, হঠাৎ করে সেই বৃষ্টির ফলে কি হচ্ছে, সে যে ঘাসগুলোর ওপরে বৃষ্টির জল পড়লে ঘাসগুলো চকচক করতে থাকে, টুইঙ্কল করতে থাকে। রেইন অ্যাওয়েকেন ফ্লাওয়ার, এবং বৃষ্টির জল পড়ে যেন মানে ফুলগুলো নতুন করে যেন জেগে ওঠে। বলে ওই দৃশ্যটা ভীষণ সুন্দর, জয়াস, আনন্দদায়ক, ক্লিয়ার, একদম স্পষ্ট, পরিষ্কার, ফ্রেশ, তরতাজা। তাই মিউজিক ডট সারপাস। কিন্তু সেই যে আনন্দ, সেই ক্ল্যারিটি বা সেই ফ্রেশনেস, সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে কি? স্কাইলার্কের গান। তাহলে স্কাইলার্কের মিউজিক কি? জয়াস, ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ। ঠিক আছে, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ইটস জয়াস এবং কি ফ্রেশ, রিফ্রেশিং। Teachers, sprite or bird, sprite মানে spirit. These are all the part of the poetic license. Okay, এখানে তোমরা দেখবে প্রচুর এই যে হাইপার বিটনটা তো এসেছে ওই জন্য না, যে poets to have the free license to মানে violate the grammatical orders, word order, wordকে নিজের মতো ব্যবহার করে। তাহলে বলছে sprite or bird, যে তোমাকে কি বলবো বলো তো, পাখি বলবো, হ্যাঁ, নাকি তোমাকে স্পিরিট বলবো? আবার কিন্তু পোয়েট একটু কনফিউজ যে তুমি কি, তোমার গানটা বুঝিয়ে দিচ্ছে যে তুমি একটু লিভিং বিং, তোমাকে দেখা যাচ্ছে না। আবার এই গান তো 5 জায়গায় শোনা যায় না, ঠিক আছে, এই গান তো পাড়ার মাইকে বাজে না, এই গানটা কি, ইটস ভেরি রেয়ার, ইটস ভেরি সুদিং। যে তোমাকে স্পিরিট বলবো নাকি তোমাকে পাখি বলবো? হোয়াটস উইথ থটস আর ডাইন। তা নাও দ্য পোয়েট ওয়ান্টস টু নো হোয়াট আর দ্য সোর্সেস অফ দ্য বার্ডস থট। But I have never heard praise of love or wine that panted forth a rapture so divine. বলছে আমাদের এই পৃথিবীতে বেশ সুন্দর গান, সুইট সং কিসের হয়? When men praise wine or that of love, love মানে the object of love, beloved. ওকে, মানে প্রেজ, মানুষের যে সুন্দর গান কোথার থেকে আসে? ওয়াইন থেকে আসে, লাভ থেকে আসে। কিন্তু তোমার মিউজিক, ইটস ডিভাইন। মানে কি, ইটস নট কানেক্টেড উইথ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট or anything. মানে your music, the music of Skylark is not connected with any aspect from the world of sensation. তার মানে মিউজিকটা কি, এটা এতটাই সেলেস্টিয়াল যে আমাদের পার্থিব কোনো গান, যে গানগুলো কখনো ওয়াইনের উদ্দেশ্যে বা প্রেমের উদ্দেশ্যে লেখা হয়, সেই গানের সাথে এই গানের কোনো তুলনাই চলে না। ওকে, মানে দিস ইজ আ মিউজিক উইচ ইজ সো ডিভাইন আ মিউজিক। ওকে, কোরাস হিমেনাল অর ট্রাম্পেন্ট চান্ট। হিমেনাল কথাটা মানে হচ্ছে কি দ্য ম্যারেজ সংস। হিমেনাল কথাটা এসছে হাইমেন থেকে, দ্য গডেস অফ ম্যারেজ। ওকে, অ্যান্ড সেরিমনি, দ্য ম্যারেজ সেরিমনি, গডেস হচ্ছে হাইমেন। তো সেখান থেকে নামটা এসেছে হিমেনাল। হিমেনাল মানে হচ্ছে কি দ্য ম্যারেজ সং। ট্রাম্পেন্ট চ্যান্ট মানে দ্য ভিক্টরি সং। ওকে, ম্যারেজ সংকে একটু জেনে রাখবে, বলা হয় এপিথ্যালামিয়াম, মিয়ান নয়। এপিথ্যালামিয়ান হচ্ছে আমাদের স্পেন্সারের লেখা কবিতা, ঠিক আছে, আর এপিথ্যালামিয়াম বলা হয় MIUM লাস্টে। কোরাস হিমেনাল, ম্যারেজ সংকে বলা হয় এপিথ্যালামিয়াম। আর ট্রাম্পেন্ট চান্টকে বলা হয়ে থাকে এপিনিসিয়ান ওড, এপিনিসিয়ান ওড। ওকে, যেটা ভিক্টরি নিয়ে রিলেট করে,
তার মানে মানুষের জীবনে সব থেকে আনন্দঘন মুহূর্ত কোনটা? যখন বিয়ে হয় বা যখন আমরা কোনো কিছুতে জয়লাভ করি, ভিক্টরি পাই। তাহলে সেই যে গানগুলো বলছে ম্যাচ উইথ দাইন উড বি অল বাট এন এম্পটি ওয়ান্ট। তাহলে আমাদের জীবনে বিয়ের গান বা ভিক্টরি সং, সেই গানগুলোকেও যদি তোমার গানের সাথে তুলনা করা হয়, সবগুলোকে কি মনে হবে? যেন অন্তঃসার শূন্য শব্দ, সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, তাই তো? ঠিক সেরকম মনে হবে। A thing wherein we feel there is some hidden want, সেই গানগুলোর মধ্যেও যেন মনে হয় কি যেন একটা নেই, কি যেন একটা নেই, সামথিং ইজ মিসিং, বাট ইয়োর মিউজিক ইজ সো পারফেক্ট। মানে আমাদের জীবনে দেখো, এখানে আরেকবার একটু বোঝো, মানে কেন এই সং অফ মানে প্রেজ অফ ফাইন অ্যান্ড লাভ, কেন এখানে কোরাস ইমেনাল, ট্রাম্ফেন্ট চাং, এগুলো কি? এগুলো আমাদের জীবনের সবচেয়ে সুখের গান। কিন্তু স্কাইলার্কের গানের পাশে এগুলোকে মনে হচ্ছে কি যেন ম্লান হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন মানে সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, কিছু যেন মিসিং। তার মানে কি স্কাইলার্কস মিউজিক ইজ সো পারফেক্ট। আর আমাদের জীবনের সবচাইতে পারফেক্ট গানগুলো দিয়েও আমরা স্কাইলার্কের মিউজিকের ধারে কাছে পৌঁছতে পারি না। তার মানে কি যেখানে আমাদের ভাবনা শেষ হচ্ছে, স্কাইলার্কে সেখান থেকে হয়তো শুরু হচ্ছে, তাই তো? তার মানে আমাদের আইডিয়া যেখানে গিয়ে লিমিট হয়ে যাচ্ছে, ওই যে বললাম দ্য পোটেনশিয়াল অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড আবারও চলে আসছে, সেই কুবলা খান। তাহলে সেই সাবকনশিয়াস মাইন্ড, সেই যে রিপ্রেসড পোটেনশিয়াল, সেইটাই হচ্ছে দ্য সোর্স অফ স্কাইলার্ক সং, যেটা আমরা আমাদের জীবনের কনশিয়াস অনুভূতি দিয়ে যেটার কখনো স্বাদ আস্বাদন করতে পারি না, বিকজ আমাদের এই অনুভূতিগুলো কি লিমিটেড, কনফাইন্ড। But Skylark's music is unlimited, unpremeditated. Okay? What objects are the fountains of thy happy strength? এখানে প্রথমেই আগে বলি, ছবিটা দেখো বেশ সুন্দর। ওকে, তো ছবিটাতে মনে হচ্ছে না যে এইরকম একটা জায়গায় যদি আমরা যাই, বা এরকম একটা জায়গাতে কোনোদিনও কোনো মানুষের দুঃখের কারণ থাকতে পারে? এরকম দেখো সবুজ মাঠ, ঢেউ, একটা মাউন্টেন রয়েছে, সমতল রয়েছে, এখানে প্লেন, মানে মনে হচ্ছে না মানুষ এখানে যেন পৃথিবীর সব দুঃখ ভুলে যেতে পারে, এত সুন্দর একটা জায়গা। সো দিস ইজ হোয়াট দ্য পোয়েট ইম্যাজিনস, যে তাহলে স্কাইলার্ক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর হ্যাপি স্ট্রেন্থ? হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন? ফাউন্টেন মানে কি? দ্য সোর্স। ওকে, দ্য সোর্স। আবার এই ফাউন্টেনের সাথে আমরা একটা অ্যালিউশন যদি পাই, মনে পড়ছে টু আ নাইটিঙ্গেলের হিপোক্রেটের কথা, সেই মিউজ মানে হচ্ছে কি দ্য গডেস অফ পোয়েটিক ইন্সপিরেশন, তারও অ্যাবোর্ড, তারও বাড়ির সামনে একটা ফাউন্টেন রয়েছে উইচ সিম্বলাইজেস দ্য স্পন্ট্যানিটি অফ পোয়েটিক ক্রিয়েশন। তাহলে সেটাই পোয়েট জিজ্ঞেস করছেন যে স্কাইলার্ক, তোমার ফাউন্টেন, তোমার পোয়েটিক ইন্সপিরেশনটা কে? অফ দ্য হ্যাপি স্ট্রেন, তোমার এই জয়ফুল মিউজিকের ইন্সপিরেশনটা কোনটা? হোয়াট ফিল্ডস, ওয়েভস অর মাউন্টেন্স, কোন প্রান্তর, কোন ঢেউ, কোন পর্বত, কোনটা তোমার এই আনন্দের উৎস? হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, কোন শেপ, আকাশের কোন কায়া, কোন জমির, কোন ভূমির কায়া তোমার এই আনন্দের উৎস? হোয়াট লাভ অফ দাই ওন কাইন্ড, হোয়াট ইগনোরেন্স অফ পেন, তুমি কি এমন প্রেম করো গো যে প্রেমে তোমার দুঃখ হয় না? তোমার এত মানে কোথার থেকে আনন্দ আসে যে তুমি যন্ত্রণাকে একেবারে ইগনোর করে দাও, ভুলে যাও? তার মানে দেখো, দিস আর দ্য সোর্সেস অফ আওয়ার জয়স অ্যান্ড সরোজ ইন দিস ওয়ার্ল্ড। ওকে, তাহলে আমরা কবিতা লিখি কিসের ওপর? আমরা লিখতে পারি একটা ফিল্ড, ওয়েভ, মানে একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপের ওপর কবিতা লিখতে পারি। আমরা সুন্দর আকাশ, নীল আকাশের ওপর কবিতা লিখতে পারি, সুন্দর একটা দৃশ্য ল্যান্ডস্কেপের ওপর লিখতে পারি। আমরা প্রেম নিয়ে কবিতা লিখি, আমরা ইগনোরেন্স অফ, দুঃখ ভোলার একটা কবিতা লিখি। তাহলে তোমার সোর্স অফ জয়টা কি? কি এমন জিনিস আছে যেটা তোমাকে এতটা ইনফ্লুয়েন্স করে দ্যাট ইউর মিউজিক ইজ সো র্যাপচারাস? উইথ দ্য ক্লিয়ার কিন জয়েন্স ল্যাঙ্গার ক্যানট বি। এবার পোয়েট বলছেন যে তোমার এই এতটা ক্লিয়ার, এতটা স্বচ্ছ, অথচ তীক্ষ্ণ এই যে জয়েন্স, এই যে আনন্দ, আমার মনে হয় না সেখানে কোনোদিনও ল্যাঙ্গার মানে ভ্যারিনেস, কোনোদিনও ক্লান্তি আসবে। শ্যাডো অফ অ্যানয়েন্স নেভার কেম দি, কোনোদিনও বিরক্তির ছায়া তোমার এই আনন্দকে ম্লান করে দিতে পারবে। দাও লাভেস, তুমিও ভালোবাসো, তোমার জীবনেও প্রেম রয়েছে, বাট নেভার নিউ লাভ স্যাড স্যাটিটি।
কিন্তু তুমি প্রেমের পূর্ণতার ক্লান্তি কিন্তু কোনোদিনও পাবে না। দেখো, পূর্ণতার ক্লান্তি ভাবা যায়, মানে বা পূর্ণতার দুঃখ, স্যাটিয়েটি মানে কি? স্যাটিয়েটি কথাটা এসছে স্যাটিয়েট থেকে, পরিতৃপ্তি থেকে, সেইটাকে কবি বলেন কিনা স্যাড। আবার এখানে ভাবনার জায়গা আছে। তোমরা কেউ যদি কিডসের ওড অন এ গ্রেশন পড়ে থাকো, সেখানে বলছে যে আর্ন মানে একটা একটা স্কাল্পচার, ঠিক আছে, উড, সেইখানে একটা ছবি রয়েছে, একটা প্যাশনেট লাভার তার বিলাভেডকে চেস করছে, আর বিলাভেড তার দিকে মানে তাকিয়ে পেছন ঘুরে মানে এমন ইশারা করছে যে তুমি আমাকে ধরতে পারবে না। কিডস বলছে ওদের প্রেমটাই হচ্ছে পূর্ণ প্রেম। কেন? ওই প্রেমটা অপূর্ণ বলেই পূর্ণ। তার মানে সারা জীবন ওই প্যাশনেট লাভারের মধ্যে আর্নিং থাকবে তার বিলাভেডকে পাওয়ার, তাদের ওই প্রেম ম্লান হবে না। কিন্তু আমাদের এই জগতে আমাদের প্রেমটা কি হয়? হয় পূর্ণতা পায় না, ওয়ান সাইডেড লাভ, আর না হলে পূর্ণতা পেলে কি হয়? সংসার, সেই সংসারের মায়াজাল, সেই বাজারের ঝোলা, হ্যাঁ, সেখানেই কি হয়ে যায়? সেই রান্নাঘরের উনুনের আছে প্রেমগুলো যেন কি একদম শাঁকা হয়ে যায়। ওকে, তাহলে এটাই হচ্ছে কবির কাছে লাভ স্যাড স্যাটিটি। পূর্ণতার যে দুঃখ, পূর্ণতার ক্লান্তি তোমার প্রেমকে কিন্তু কখনো বিরক্ত করবে না, তোমার প্রেমকে কখনো করাপ্ট করবে না। তার মানে প্রেম পেলেও আমাদের জীবনে কষ্ট, প্রেম না পেলেও আমাদের জীবনে কষ্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে স্কাইলার্কস লাভ ইজ সো পিওর, ওকে, ইটস সো জয়াস, যে সেখানে দাঁড়িয়ে থেকে কোনো ক্লান্তি আসবে না। কেন, কখন হয়? তাহলে কেন আমি গ্রেশনানের উদাহরণটা দিলাম? একটা প্যাশনেট লাভার তার বিলাভেডকে চেজ করে যাচ্ছে, আর বিলাভেড তার দিকে হেসে আশ্বাস দিচ্ছে, কিন্তু তার হাতে ধরা দিচ্ছে না। তার মানে কি? দিস ইজ অ্যান আইডিয়া অফ লাভ। তাহলে স্কাইলার্ক বিলিভস ইন দ্য আইডিয়া অফ লাভ। Skylark loves the idea of love, যার জন্য তার প্রেমে কোনো ক্লান্তি নেই। ওকে, স্কাইলার্কের প্রেমটা কি? ইটস নট দ্য ফিজিক্যাল লাভ which goes, which fades during the course of time with its satisfaction, but Skylark's love is the ideal love. Okay, waking or asleep, thou of death must eat. বলছে ওয়েকিং অর আসলিপ মানে তুমি তোমার সচেতন অবস্থায় থাকো বা তুমি অচেতন থাকো। দাও অফ ডেথ মাস্ট ডিম, তুমি ডিম মানে হচ্ছে কি টু হ্যাভ সাম কনসিডারেশন। মৃত্যুকে তুমি কিন্তু খুব ভালো করে কনসিডার করেছো, বুঝেছো। থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, আমাদের থেকে অনেক গভীর, অনেক বেশি সত্যকে তুমি উপলব্ধি করেছো দেন উই দ্য মর্টাল স্ট্রিম। আমাদের মতো পার্থিব মানুষেরা যে সত্যকে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। তাহলে তুমি মৃত্যু সম্পর্কে নিশ্চয়ই এমন গভীর কিছু জানো। তাহলে কি জানতে পারে স্কাইলার্ক? যে মৃত্যু মানে সব কিছু শেষ নয়, মৃত্যুটা কি একটা মানে ইটস অলমোস্ট দ্য মানে বিগিনিং। ওকে, তাহলে ডেথ মানে কি? ডেথ ইজ নট এন এন্ডিং বাট এ বিগিনিং। ইটস দ্য এন্ড অফ এ বিগিনিং অর ইটস দ্য বিগিনিং অফ এন এন্ড। তাহলে এইরকম একটা গভীর তত্ত্ব বোধহয় স্কাইলার্ক তুমি জানো, তা না হলে আর হাউ কুড আই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, নাহলে এত স্বচ্ছভাবে তোমার গান এত স্বচ্ছ কি করে হবে? এত মানে আনকরাপ্টেড জয় কি করে থাকবে তোমার গানের মধ্যে? হোয়াই ইট ইজ সেড সো? দেখো, এই যে বলেছিলাম একদম পোয়েটের গানেও কি থাকে? হোপস অ্যান্ড ফিয়ার্স। এই বুঝি ভালো হবে, এই বুঝি সব গেল। ওকে, সেই আশায় আর নিরাশাতেই কি আমাদের জীবনের মোস্ট অফ দ্য টাইম উই স্পেন্ড। তাহলে আমাদের গানগুলোও তাই হয়। কিন্তু স্কাইলার্ক প্রবাবলি মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় ভয়, সেইটাকে হয়তো স্কাইলার্ক তার কাছে কি মৃত্যু ইজ অলমোস্ট লাইক দ্য এন্ড অফ এ ডে। সে জানে যে জীবনটাই ইউনিভার্সে মানুষ কি অবিরাম একটা জীবন মৃত্যুর একটা একটা অনন্ত অবিরাম ধারায় যেন চলে যাচ্ছে। ঠিক আছে, এই মৃত্যু মানে শেষ নয়, এটা আবার একটা শুরু। নিশ্চয়ই এরকম কিছু জানো তুমি। ওকে, তিনি ক্লিয়ারলি বলছেন না, তিনি বলছেন কি মৃত্যু সম্পর্কে গভীর সত্য কিছু জানো, যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, মর্টালস। তার মানে কি স্কাইলার্ককে বলছে কি নিজেদের মর্টাল বলে বলছে স্কাইলার্ক তুমি মৃত্যু সম্পর্কে গভীর জানো। তার মানে স্কাইলার্ক কি ইজ ইমর্টাল, তাই তো? স্কাইলার্ক ইজ ইমর্টাল। তা না হলে ওয়াই ইউর মানে হাউ কুড দ্য মিউজিক বি সো স্পন্টেনিয়াস, সো ক্রিস্টাল ক্লিয়ার? উই লুক বিফোর অ্যান্ড আফটার। তারপরে বলছে দেখো আমাদের কি হয়, মানে তুমি নিশ্চয়ই ইমর্টাল, আর আমাদের মিউজিকগুলোতে কি সমস্যা হয়?
সমস্যা হচ্ছে এই যে উই লুক বিফোর অ্যান্ড আফটার, বিফোর মানে পাস্ট, আফটার মানে ফিউচার। হয় আমরা অতীত না হলে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, এবং জীবনে যেটা পেলাম না সেইটাকে খোঁজার চেষ্টা করি। তার মানে এক কথায় কি, আমরা বর্তমান নিয়ে কেউ সন্তুষ্ট না। আমাদের মনে হয় কি, এই অতীতের দিনগুলো কি ভালো ছিল। ঠিক আছে, অতীত নিয়ে দেখবে প্রচুর গান আছে, वो दिन भी क्या दिन थे, ঠিক আছে, আরও অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে, স্কুল লাইফের গান থাকে, বা আমাদের ভবিষ্যৎ, হ্যাঁ, সে ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রচুর গান থাকে। তার মানে অতীত বা ভবিষ্যতের দিকে কেন তাকাই আমরা, বর্তমানে যেটা আমাদের অধরা সেইটাকে খুঁজবার চেষ্টা করি। কিন্তু এই বর্তমানটা যেটা নিয়ে আজকে আমরা এতটা ডিস্যাটিসফাইড, এইটাই যখন কালকে অতীত হবে আমরা তখন দেখবো মনে করবে, মানে গ্লোরিফাই করি যে এই করেছিলাম সেই করেছিলাম, অথচ সেই অতীতটা যখন বর্তমান ছিল, ধুর এই নেই সেই নেই, এই হচ্ছে না সেই হচ্ছে না, তখন কাঁদছিলাম বসে বসে, তাই তো? দিস ইজ হিউম্যান নেচার। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস। এক্স্যাক্টলি লাইক দ্যাট। তাহলে বলছেন, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড। আমাদের জীবনের সব থেকে যেটা অনাবিল আনন্দ, সেখানেও থাকে দুঃখ। কিসের দুঃখ? আমরা বলি না বাবা, মানে যত বেশি হাসছি এবার আবার দেখো কিছু খারাপ না হয়। তার মানে কি, উই আর অলওয়েজ থ্রেটেন্ড। হাসলেই মনে হয় যেন ভয় লাগে, আবার কিছু গন্ডগোল হবে না তো। উই অলওয়েজ ফিয়ার অফ লুজিং আওয়ার জয়স। তাহলে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট ডিলস অফ স্যাডেস্ট থটস। তাহলে আমাদের জীবনের সব থেকে যে মিষ্টি গানগুলো, সুন্দর গানগুলো, সেগুলো কি বেদনার দ্বারা সম্পৃক্ত। কেন বেদনার দ্বারা সম্পৃক্ত? এই যে আমি প্রেম নিয়ে গান গাইছি, মনে হচ্ছে কি এই প্রেম যদি ফুলফিল না হয়, এই প্রেম যদি আজ আছে কাল না থাকে। আনন্দ নিয়ে গান গাইছি, এই মুহূর্তটা চলে গেলে তো আনন্দটাও চলে যাবে, কাল হো না হো, তাই তো? দেখো এত সুন্দর গান, কাল হো না হো, সুইট, কিন্তু কত স্যাড, তাই তো? মনে হচ্ছে কি এই মুহূর্তটা চলে গেলেই তো চলে যাবে। তাহলে হিউম্যান বিংস, উই আর নেভার কন্টেন্ট উইথ আওয়ার প্রেজেন্ট। আমাদের সবসময় একটা না পাওয়ার যে কষ্ট, বেদনা, হারিয়ে দেওয়ার ভয়, পাবার আশা আকাঙ্ক্ষা, এবং সেখান থেকে যে হতাশা, সেটাতে কি আমরা ওই আশা নিরাশার বেড়াজালে আবদ্ধ। বাট স্কাইলার্ক ইজ বিয়ন্ড দ্যাট। ওকে, ইয়েট ইফ উই কুড স্কর্ন হেট, প্রাইড অ্যান্ড ফিয়ার। তাহলে আমাদের জীবনে তিনটে খুব নেগেটিভ অ্যাসপেক্ট কি? হেট, কোনো কিছুকে হেট করা, কোনো মানুষকে হেট করা, প্রাইড, অহংকার করা, ফিয়ার, ভয় করা। বলছি আমরা যদি এগুলোকে ঘৃণা করতে পারতাম, স্কর্ন মানে ঘৃণা করা, আমরা যদি ঘৃণা, ভয় এবং অহংকারকেই ঘৃণা করে দিতে পারতাম, ইফ উই ওয়্যার থিংস বর্ন নট টু শেড এ টিয়ার, আমরা যদি কোনো টিয়ারলেস এন্টিটি হতাম, এরকম যদি মানে বিধাতা যদি এরকম লিখে দিতেন যে এর কপালে কোনো দুঃখই থাকবে না, কোনোদিনও এ চোখের জল ফেলবে না, এরকম যদি আমাদের ভাগ্য হতো, আই নো নট হাউ দ্যাট জয় উই শুড এভার কাম নিয়ার। আমার মনে হয় তাও বোধহয় আমরা তোমার এই আনন্দকে ম্যাচ আপ করতে পারতাম না। মানে আমাদের জীবনে যদি অহংকার, ভয়, দুঃখ না থাকতো, চোখের জলও না থাকতো, তাও বোধহয় তোমার এই আনন্দকে ম্যাচ আপ করতে পারতাম না। তার মানে কি, দেখো এখানে অনেকটা সেই ব্লেকের কথা মনে পড়ছে না? ব্লেকের ল্যাম কি? ইনোসেন্ট, মিকনেস, তাই তো? সে কি জীবনের দুঃখ, ঘাত প্রতিঘাত কিছু জানে? কিচ্ছু জানে না, কিন্তু কি ওই ইনোসেন্সটা কি? ইগনোরেন্ট ইনোসেন্স। সে শুধু ভালো দিকটা দেখেছে, খারাপটা দেখেনি। তাহলে কি তার যে জ্ঞান, সেটা কি সম্পূর্ণ হবে? কখনো নয়। কখন সম্পূর্ণ হবে? যখন এই টাইগারের মতো ঘাত প্রতিঘাত ফেস করে, লড়াই করে, জীবন যুদ্ধে সংগ্রাম করে যখন আমরা সত্যিকারের আগুনে ঝলসে সোনা হব, তখনই কিন্তু আমরা জীবনটাকে উপলব্ধি করতে পারবো, তাই তো? তখনই কিন্তু উপলব্ধি করতে পারবো এই জীবনে দাঁড়িয়ে ল্যামের মতো আনন্দ পেতে গেলে টাইগারের মতো সংঘর্ষ করতে হয়, ফাইট করতে হয়। উই হ্যাভ টু ফাইট ব্যাক অল দ্য স্ট্রাগলস, তাই তো? তবেই কিন্তু আমরা ল্যামের মতো সেই স্টেট অফ অ্যাবসলিউট ব্লিসে যেতে পারি। তার মানে এই স্ট্যান্সাটি ইন্ডিকেট করে দিচ্ছে, জীবনটা যদি ল্যামের মতো সেই ইগনোরেন্ট ইনোসেন্স হয়, তাহলেও আমরা কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারবো না। তার মানে কি, স্কাইলার্ক ইজ এ এন্টিটি যে জীবনের খারাপ ভালো দুটোকেই দেখেছে এবং বুঝেছে সবই অস্থায়ী, সবই মায়া। কাজে কোনোটা নিয়ে ব্যাকুল হওয়ার দরকার নেই। দুঃখের দিন যেমন থাকবে না, সুখের দিনও থাকবে না।
দুঃখ যেমন চিরস্থায়ী নয়, সুখও তেমন চিরস্থায়ী নয়। তাহলে তুমি কি নিয়ে দুঃখ করবে, কি নিয়ে আনন্দ পাবে? ওকে, সেই জন্য কি এই বোধ, দেখো আমরা বলে দিচ্ছি ঠিকই, কিন্তু কালকে দেখবে একটা রুমাল নিয়ে কাঁদতে বসে যাব। ওকে, দিস ইজ দ্য হিউম্যান এন্টিটি। কিন্তু স্কাইলার্ক ইজ বিয়ন্ড এভরিথিং। তিনি যেন সব কিছু দেখছেন উইথ এ ডিট্যাচড আই, অভ্যস্ত এই জিনিসগুলোর সাথে। দেখবে প্রথম দিন যে দৃশ্য দেখে হাসি পায়, পরের দিন একটু হাসিটা কম পায়, তারপরের দিন আরও কম পায়। প্রথম দিন যেটা ভেবে ভীষণ কান্না পায়, পরের দিন আরেকটু কম পায়, তারপরের দিন আরেকটু কম পায়। তার মানে কি স্কাইলার্ক is experienced of all these things and now it's beyond that. Okay, better than all the measures of delightful sound, better than all treasures that in books are found. তার মানে স্কাইলার্কের মিউজিকটা কি বলছে? সমস্ত মেজার, পরিমাপ মানে সুর, বলছে সুন্দর গানে যে সমস্ত সুর থাকে তার চাইতেও ভালো। বইয়ে যত রকমের ট্রেজার, মানে নলেজকে ট্রেজারের সাথে তুলনা করা হচ্ছে, মেটাফার। বলছে বইয়ে যতটা ট্রেজার পাওয়া যায় তার চাইতেও সম্পদশালী তোমার সেই জ্ঞান। দাই স্কিল টু পোয়েট ওয়্যার দাও কর্নার অফ দ্য গ্রাউন্ড। বলছে তোমার যে পোয়েটিক স্কিল বা তোমার যে জ্ঞান, তোমার যে সুরময়তা, সেইটা মানে সুরের থেকেও মধুময়, সেটা জ্ঞানের থেকেও সেটা কি সম্পদশালী, বিত্তশালী। কেননা তুমি কি কর্নার অফ দ্য গ্রাউন্ড, তুমি এই পৃথিবীটাকে যেন অবজ্ঞা করো। তার মানে কি দ্য স্কাইলার্ক ডিনাইজ দ্য ওয়ার্ল্ড অফ সেন্সেস, ইটস দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়া। বেটার দ্যান, আচ্ছা তারপরে বলছে টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস। দেখো এই ছবিটা দেখো, মনে হচ্ছে না কর্নার অফ দ্য গ্রাউন্ড, পাত্তাই দিচ্ছে না পৃথিবীতে কি হচ্ছে। টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট তাই ব্রেন মাস্ট নো। মনে পড়ছে কোলরিজের কুবলা খান, সে আবিসিনিয়ান মেটকে বলছে না, তোমার থেকে যদি একটু মিউজিক আমি শিখতে পারতাম, ওই ফ্রেন্সিড কন্ডিশন। তাহলে পোয়েটও তাই বলছেন, তোমার আনন্দের, তোমার ব্রেন যে আনন্দটা জানে, সেই আনন্দের অর্ধেকটা আমাকে একটু শিখিয়ে দাও। such harmonious madness from my lips would flow। মানে তোমার এই আনন্দের অর্ধেকটা পেলেই আমার যে এমন হারমোনিয়াস ম্যাডনেস, ম্যাডনেস মানে কি স্টেট অফ কিওস, হারমোনিয়াস মানে কি মানে অর্গানাইজেশন, সিম্ফনি। ওকে, তাহলে হারমোনিয়াস ম্যাডনেস, অক্সিমোরন। হারমোনি মানে হচ্ছে অর্গানাইজ, ঠিক আছে? ম্যাডনেস মানে কি ডিসঅর্গানাইজ, হারমোনিয়াস মানে কসমস, ম্যাডনেস মানে কিওস। তাহলে আমার এই কসমিক কিওস মানে আমার মধ্যে দেখো আবারও বারবার রোম্যান্টিক পোয়েটরা বলছেন, কিন্তু আইডিয়াল স্টেট কোনটা? আইডিয়াল স্টেট মানে যেখানে ল্যাম আর টাইগার দুটোই এক্সিস্ট করছে। আইডিয়াল স্টেট মানে কি? যেখানে কুবলা খানের ক্রিয়েশন আবার এনশিয়েন্ট ভয়েস প্রফেসিং ওয়ার, ডিস্ট্রাকশন দুটোই এক্সিস্ট করছে। ওয়েস্ট উইন্ডে যেখানে ডিস্ট্রয়ার প্রিজার্ভার দুটোই এক্সিস্ট করছে। দ্যাট ইজ দ্য আইডিয়াল। সেই আইডিয়ালের অর্ধেকটা আমাকে একটু শিখিয়ে দাও, যাতে আমারও কণ্ঠে প্রবাহিত হয়, আমারও ফ্রম মাই লিপস, আমারও ঠোঁট দিয়ে যেন সেই ফ্লোটা তৈরি হয় অফ হারমোনিয়াস ম্যাডনেস, দ্যাট দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দ্যাট অ্যাজ আই এম লিসনিং নাও। যেভাবে তুমি আমাকে তোমার গান শুনতে বাধ্য করে দিয়েছো, তোমার এই গ্ল্যাডনেস যদি আমার জানা থাকে, আমি ওই সমগ্র পৃথিবীটাকে আমার কবিতা শুনতে বাধ্য করতে পারবো। তার মানে আমি যেভাবে তোমার কাছে সারেন্ডার করে দিয়েছি, নিবেদিত প্রায়, যে মানে তুমি গাও আমি শুনছি, তাহলে আমাকে যদি তোমার সেই গ্ল্যাডনেসের অর্ধেকটা দাও, তাহলে পৃথিবীর মানুষও একদিন আমার গান শুনবে, আমার কবিতা শুনবে, আমার কথা শুনবে। তার মানে কি দেখো, শেলির ব্যক্তিগত জীবনে উই নো দ্যাট দেয়ার আর সাম প্রবলেমস। হি ওয়াজ ব্রুটালি ক্রিটিসাইজড বাই ক্রিটিক্স, ঠিক আছে? সেই জন্য বা তার এই কবিতাগুলোকে সে সময় মনে করা হতো ইটস ভেরি আউটডেটেড কনসেপ্টস। তো তিনি বলছেন যে তাহলে আমার কবিতাগুলো লোকে শুনুক, বুঝুক। তিনিও মনে করতেন হি বিলং টু আ পিরিয়ড অফ টাইম, যে সময় দাঁড়িয়ে থেকে কেউ সেটা উপলব্ধি করতে পারছে না। তাহলে উপলব্ধি করতে গেলে কি হবে? সেই ফ্লোটা থাকা দরকার। দেখবে অনেক গান থাকে না, ভাষা আমরা হয়তো জানি না, মিউজিকটা এত সুন্দর, গানটা শুনতে ভালো লাগে, তাই না? এরকম প্রচুর গান দেখবে হিট করে যায়। ঠিক ওই রকম স্কাইলার্ক বলছে তোমার ভাষা আমার না, কিন্তু সুর, ওই আনন্দটা শিখিয়ে দাও, ওই অ্যাফেক্টেশনটা দাও, যাতে কি আজকে আমি যেমন তোমার গান শুনছি, এই পৃথিবীও যেন একদিন আমার কণ্ঠ শোনে। ওকে, সো আগেইন হিয়ার উই ক্যান সি দ্য অপটিমিজম ইন শেলি।
তাহলে ওয়েস্ট উইন্ডও দেখো পেসিমিজম থেকে অপটিমিজম, স্কাইলার্কও পেসিমিজম থেকে অপটিমিজম। তাহলে শেলিও কিন্তু বলছেন একবার যদি ওই আইডিয়াল আর রিয়েলকে ব্লেন্ড করে দেওয়া যেতে পারে, ব্যাস কেল্লা ফাতে। তার মানে কি, আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো। ইফ উই ক্যান আনলক দ্য সোর্স অফ ক্রিয়েটিভিটি, উই ক্যান ক্রিয়েট ওয়ান্ডার। ওকে, এরপরে আমরা যখন কিডস পড়বো, চেষ্টা করবো কিডসটা আনা, তখন দেখবে এটাকেই কিন্তু কিডস প্রশ্ন করছেন, আদৌ কি পারবো? তার সেখানে প্রশ্ন, ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, ওয়াজ ইট আ ভিশন অর আ ওয়েকিং ড্রিম, প্লেড ইজ দ্যাট মিউজিক ডু আই ওয়েকার্স। তাহলে কিডসের প্রশ্ন আর শেলির আশা দিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।